আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি তোমরা জানিয়ে দাও। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ওকে একটু জানিয়ে দাও। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ওকে ফাইন, সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিক আছে। আমরা আমাদের আজকের ক্লাস আরম্ভ করে দিব। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবা। ওকে, সো আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটুখানি তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তো আমরা আজকে আমাদের একটা গদ্য নিয়ে আলোচনা করব, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা গদ্য, অ্যান্ড যেটার নাম হচ্ছে আমাদের কি মাসিপিসি। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা মাসিপিসি নিয়ে আমরা আলোচনা করব। সো হোপফুলি তোমরা সাথেই রয়েছো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা খুব চমৎকার হবে, খুবই 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 চমৎকার হবে যদি তোমরা একটু ধৈর্য ধরে যদি ক্লাস করতে পারো। ঠান্ডা লাগতেছে অনেক, এসি অফ করে দিই। ওকে ভাই, বাংলাবাজ বইটা কি বাংলা দ্বিতীয় পত্র নির্মিত্তি অংশ থাকবে? জি, নির্মিত্তি অংশ আছে, নির্মিত্তি অংশ আছে। নির্মিত্তি মানে পুরো দ্বিতীয় পত্রের 100 নাম্বার কমপ্লিট দ্বিতীয় পত্র বইটাতে। ওকে, সো তোমরা কেমন আছো? দেখতে দেখতে মোটামুটি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং আমাদের রমাদান, পবিত্র মাহে রমাদান একেবারে শেষের দিকে চলে এসেছে। তো অনেকের মধ্যে একটা ঈদের আমেজ কিন্তু চলে আসছে, বাট তোমরা যারা 25 ব্যাচের আছো তোমাদের জন্য এটা কিন্তু ক্ষতিকর। তো এখন থেকে তোমাদের আসলে ঈদ অবশ্যই আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে, ঈদের আনন্দ করতে হবে, শপিং করতে হবে, সবই করতে হবে, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে রাখতে হবে। এখন আমার ঈদের আমি যদি 10 দিন আগ থেকে, 1 সপ্তাহ আগ থেকে আমি যদি সেই মানে ঈদের দিন মনে করে যদি সময় যদি হেলাফেলা করি তাহলে কিভাবে হবে? ভাই নির্মিত অংশ সাজেশন দিবেন না? দিব, আগে বেসিক জিনিসগুলো শেষ হোক তারপর। ঠিক আছে, তো চলো ভাইয়েরা, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যেতে পারি। ওকে, তো আমরা তোমাদেরকে আমি একটু বলি, তো তোমরা এইটা একটু সতর্ক থাকবা যে তোমাদের কোনোভাবেই সময় নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কারণ তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি। আর তোমাদের মধ্যে অনেকেই আছে আমার মতো খুবই গরিব, আমার মতো গরিব, ফকিন্নি, এতিম, সরি এতিম না, মিসকিন। তো তাদের জন্য আর ঈদ কিসের? আমার কাতারে কারা কারা আছে একটু জানাও। ঠিক আছে, ওকে, তো চলো আমরা তাহলে শুরু করে দিই। তো আমরা আজকে হচ্ছে প্রথমত ইনিশিয়ালি আমরা হচ্ছে আমাদের আজকের যে আলোচনা সেখানে হচ্ছে আমরা প্রথমত কাজ করতেছে না। ওকে, তো প্রথমত আসো আমরা একটু লেখক পরিচিতির দিকে একটু আগাই। লেখক পরিচিতিটা একটু প্রথমে ভালো করে পড়বো। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমত আমি খুব সিম্পল, খুব সহজ ভাষায় তোমাদেরকে একটু বলে যাই। তো লেখক পরিচিতিতে দেখো আমরা প্রথমেই যিনি লিখেছেন তার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, তো তার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আছে, বাট আমরা এই জায়গাটাতে আমাদেরকে একটু টাচ করতে হবে, যেটা হচ্ছে উপন্যাস হচ্ছে জননী। তার উপন্যাসের ভিতরে রয়েছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, তারপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা, চিহ্ন। এগুলো হচ্ছে তার বিখ্যাত যে উপন্যাস আছে সেই উপন্যাসগুলো। ওকে, এগুলো তার বিখ্যাত উপন্যাস। আর তার গল্প আছে, গল্পগুলোর ভিতরে রয়েছে কি প্রাগৈতিহাসিক, সরীসৃপ, এরপর রয়েছে সমুদ্রের স্বাদ, তারপর হচ্ছে কুষ্ঠরোগীর বউ, তারপর হচ্ছে টিকটিকি, তারপর হচ্ছে হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানো নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। এইগুলো তোমরা একটু মনে রাখবা, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, যখন স্লাইডটা পেয়ে যাবো তখন এগুলো ভালো করে পড়ে নিবে। ঠিক আছে,
এখানে তার অনেকগুলো অবদান আছে, আমরা আর এইদিকে না যাই, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। লেখক পরিচিতিটা তোমরা তোমাদের মতো করে একটু ভালো করে পড়ে নিও। হ্যাঁ, তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং মাসে বেশি গল্পটা পড়ে খুব মজা পাবা। তো চলো আমরা একটু দেখি। প্রথমত উৎস পরিচিতি। তো এটা পূর্বাশা পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকা? এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, পূর্বাশা পত্রিকা। এবং 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়, এই যে কোন সংখ্যায়, অর্থাৎ চৈত্র মাসে পূর্বাশা পত্রিকার যে সংখ্যা বের হয়েছে সেখানে এটা প্রকাশিত হয়। এবং পরবর্তীতে এটা পরিস্থিতি নামক গল্পগ্রন্থ থেকে কি করা হয়, পরিস্থিতি নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে এটার পাঠ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে। তো এখান থেকে এই জিনিসটা পরীক্ষাতে প্রশ্ন আসে, যেটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে পূর্বাশা পত্রিকা। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে। আচ্ছা, লেখকটা কি? লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো চলো আমরা এখান থেকে আমাদের মূল গল্পটা শুরু করি। গল্প শুরু করার আগে তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। তো আমরা একটু সামারি করে নিই আমাদের যে মূল গল্পের যে বিষয়বস্তু, সেখানে একটু দেখি। মাসি মানে কে? মাসি মানে খালা, তাই না? মায়ের বোন মাসি, বাপের বোন পিসি। ঠিক আছে, মায়ের বোন মাসি, বাপের বোন পিসি। তো পিসি মানে কে? পিসি মানে হচ্ছে ফুফু। তো ঘটনা দেখা যায়, আল্লাদি নামক একটা নারী আছে, এই আল্লাদি। তো এই আল্লাদিকে দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, তাকে বিয়ে দেওয়া হয় যার সাথে, তার নাম হচ্ছে যোগু। তো যোগু সবসময় বোতলে আসক্ত ছিল। সে কিসে আসক্ত বলো তো? বোতলে আসক্ত। বোতল। যোগু সর্বদা কিসে আসক্ত? বোতলে আসক্ত। বোতল পানি তো বুঝো, দুষ্ট পানিতে আসক্ত, বুঝছো? তো সে আরো যে কাজগুলো করতো, সে তার স্ত্রীকে অর্থাৎ আল্লাদিকে মারধর করতো। আল্লাদি স্বামী নির্যাতিতা এক নারী। পরবর্তীতে যোগুর কাছ থেকে সে যখন চলে আসে, তখন মাসি আর পিসির কাছে সে আশ্রয় নেয়। কার কাছে আশ্রয় নেয়? মাসি আর পিসির কাছে সে আশ্রয় নেয়। যখন মাসি আর পিসির কাছে সে আশ্রয় নেয়, তখন মাসি পিসি তার দায়িত্ব নেয়। এবং আল্লাদি দেখতে খুবই সুন্দর ছিল। আল্লাদি দেখতে সুন্দর থাকার কারণে সবাই আল্লাদিকে নানাভাবে, যেহেতু মাসি পিসি তাদের, যেহেতু যেখানে মাসি পিসি নিজেরাই বিধবা, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা কিন্তু দুজনেই বিধবা। বিধবা হওয়ার কারণে তাদের আসলে পুরুষ বলে তাদের ঘরে কিছু ছিল না। তারা নিজেরাই দেখা যাচ্ছে যে টুকটাক মানুষের বাড়িতে ইত্যাদি কাজ করে তারা হচ্ছে নিজের সংসার চালাতো। এই অবস্থায় তখন আল্লাদি যখন তাদের ঘাড়ে পড়ে, তখন অনেক মানুষজন এই আল্লাদিকে তারা কিনতে চায়। আল্লাদির সাথে তারা হচ্ছে বিভিন্ন রকম, বুঝছো, অনৈতিক কাজে কি হতে চায়, লিপ্ত হতে চায়। এর ভিতরে একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে গোকুল। গোকুল সে ছিল লাভার বয়। কি বয়? মাসি পিসি গল্পের লাভার বয়। সে এতটাই লাভার বয় ছিল যে সে আল্লাদিকে যখন সে পাবে না, তখন আল্লাদি মাসি পিসির কাছে সে টাকা দিয়ে আল্লাদিকে কিনতে চায়, কিন্তু মাসি পিসি তো এই কাজ করবে না। তখন গোকুল গল্পের শেষে দেখা যায় সে কানাই চৌকিদারকে পাঠিয়ে সে অন্যান্য দলবল আরো কয়েকজন লোক পাঠায় আল্লাদিকে তুলে নেওয়ার জন্য। তো এইভাবে পরবর্তীতে এই মাসি পিসি যখন তুলে নিয়ে যেতে চায়, মাসি পিসি কাছে যখন আসে, তখন আল্লাদিকে তারা তুলে নিয়ে যেতে চায়। আল্লাদিকে তুলে নিয়ে যেতে বললে মাসি পিসি তখন যে প্রতিরোধ করে, গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, তাদের যে বুদ্ধিদীপ্ত যে প্রতিরোধ, সেটাই মূলত মাসি পিসি গল্পের মূল ক্লাইম্যাক্স। ওকে, সো আমরা গল্পটা পড়বো, গল্পটাতে আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো রেডি? আমরা তাহলে আমাদের আলোচনাটা শুরু করি। আচ্ছা, এবার আসো আমরা একটু যাই। হ্যাঁ, এখানে যাই। তো এখানে দেখো যেগুলো হলুদ কালার ছোট ছোট করে দেওয়া আছে, ওগুলো হচ্ছে ব্যাখ্যা। আমি ব্যাখ্যাগুলো আর পড়া লাগবে না, ব্যাখ্যাগুলো এখানে আছে, তোমাদের পরবর্তীতে তোমাদের পড়তে যাদের সুবিধা হয়, এই জন্য বেসিক্যালি এখানে এটা দেওয়া। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লাইন বাই লাইন পড়বো এবং ব্যাখ্যাগুলো আমি মুখে বলে দিব। তো গল্পটা মোটামুটি শুরু হয়েছে। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, অর্থাৎ খালে একেবারে ভাটা পড়ে গেছে। খালে এখন আর পানি নাই, পানি একেবারে নেমে গেছে। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। অর্থাৎ যখন দেখবা খাল থেকে যখন পানি যখন নেমে যায়, তখন ওই যে মাটির মধ্যে থেকে যে আবর্জনা, এগুলো কি হয়েছে, বের হয়ে গেছে। সেই ঘটনার বর্ণনা দিচ্ছে। কংক্রিটের পোলের কাছে খালের ধারে লাগানো শালতি। শালতি মানে কি? এটা পরীক্ষা প্রশ্ন আসে।
শালতি মানে হচ্ছে এক ধরনের নৌকা, এটা হচ্ছে শালকাঠ বা তাল কাঠের তৈরি, শালকাঠ বা তাল কাঠের তৈরি নৌকা। তো কংক্রিটের একটা পোল ছিল, সেই কংক্রিটের পোলের কাছে হ্যাঁ লাগানো একটা শালতি ছিল। শালতি মানে কি নৌকা। সেই নৌকা থেকে খড় তোলা হচ্ছে পারে। খড় মানে কি? খড় মানে হচ্ছে ওই যে দেখবা ধানের যে অবশিষ্ট যে চারা থাকে, ধান গাছ, যেটা ধান নিয়ে নেওয়ার পরে ওটা তো গরু খায়, তাই না? ঘাস টাইপের আর কি, ওই খড়গুলো তুলতেছে পারে, মানে নদী তীরে তুলতেছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি, বোঝায় আটি বাটি, হ্যাঁ আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে। দেখো 3 জন, ওই যে এখানে যে ঘটনা বর্ণনা দিচ্ছে যে এইভাবে 3 জন কি করতেছে, 1 2 3, এই 3 জন কি করতেছে, মাথায় চড়ে গিয়ে জমা করতেছে মস্ত বড় গাদায়। গাদায় বলতে বোঝানো হচ্ছে স্তূপ। তো এই 3 জন কি করতেছে, একটা বড় খড়ের স্তূপের মধ্যে দিয়ে এগুলো কি করতেছে, নিয়ে জমা করতেছে। ওকে, উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, অর্থাৎ এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু অর্থাৎ উঠানামার পরে কাদার উপরে দেখবে যে অনেক সময় খড় দিয়ে দেয়। গ্রামে যারা আছো তারা ডেফিনেটলি এটা জানো। তাহলে কি হয়, ওই কাদা আর পিচ্ছিল না হয়। হ্যাঁ, তো এখন বলতেছে যে ওই যে 3 জন তারা হচ্ছে উঠানামার পথে, তারা হচ্ছে এই জায়গাটার মধ্যে তারা খড় দিয়ে দেয়। ঠিক আছে, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন, অর্থাৎ এই যে তারা 3 জন তো বই নিয়ে যাচ্ছে, এখানে এই যে নৌকা আছে, এই নৌকা থেকে আবার 2 জন কি করতেছে, 2 জন তাদের মাথায় খড় তুলে দিচ্ছে। ওকে, তো এই 2 জনকে, একজন হচ্ছে রহমান মানে বুড়ো রহমান, আরেকজন হচ্ছে কৈলেশ। একজনের বয়স হয়েছে আধ পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা, অর্থাৎ একেবারে মাথায় চুল নাই এই ধরনের। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে খড় কাটার সাথে সম্পর্কিত লোক কতজন বলো তো? খড় কাটার সাথে সম্পর্কিত লোক কতজন বলো? মানে এই যে খড় দেওয়া নেওয়ার সাথে সম্পর্কিত লোক কতজন? তাহলে দেখো 2 জন খড় তুলে দিচ্ছে, 3 জন নিয়ে যাচ্ছে, তার মানে মোট কয়জন? 5 জন। ওকে, তো এখানে প্রথমে এটার ঘটনার বর্ণনা দেয় যে খড় হচ্ছে তুলে দেওয়া হচ্ছে, সেই ঘটনার বর্ণনা দেয়। ওকে, এরপর দেখো পোলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি, 2 হাত চওড়া হয়নি, 2 মাথা দাঁড়িয়ে 2 জন পৌরা। পৌরা শব্দের অর্থ হচ্ছে বিধবা। 2 জন পৌরা বিধবা লগি মানে বুঝো, লগি মানে হচ্ছে যেটা দিয়ে নৌকা বায়। লগি ঠেলছে, ময়লা মোটা থানের আঁচল 2 জনের কোমরে বাঁধা। এই 2 জন হচ্ছে মাসি পিসি, অর্থাৎ তারা 2 জন একটা নৌকা ঠেলে আসতেছে, একটা নৌকা বা একটা শালতি বা একটা নৌকা ঠেলে আসতেছে। এবং তাদের পরনে যেটা ছিল সেটা হচ্ছে কি, থান মানে হচ্ছে কাপড়, একটা মোটা মানে ময়লা কাপড় ছিল। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী এক বউ, অর্থাৎ এই যে এইভাবে যে নৌকা আছে, নৌকার এক পাশে মাসি, আরেক পাশে পিসি, আর মাঝখানে যে আসে সে হচ্ছে আল্লাদি। এই আল্লাদিকে বলছে সে হচ্ছে কি, যে নৌকার মাঝখানে বসে আছে, গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। অর্থাৎ যখন ঘটনার বর্ণনা দিচ্ছে তখন আল্লাদির পরনে ছিল একটা সস্তা একটা সাদা শাড়ি। আটশাট থমথমে গরম, অর্থাৎ চেহারাটা একটু থমথমে, গোলগাল মুখ, অর্থাৎ এই যে দেখো আল্লাদির মুখ কি ছিল, গোলগাল ছিল। আমি কিন্তু আগেই বলেছি আল্লাদি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ঠিক আছে, আল্লাদি কিন্তু কি ছিল, দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। এই জন্য বলা হচ্ছে গোল, তার কেমন মুখ, তার হচ্ছে গোলগাল। তো যাদের একটু মুখ গোলগাল হয় আমার মতো, তাদেরকে একটু নাদুস নুদুস লাগে না, একটু গুলুমুলু লাগে। তো আমাদের আল্লাদি ছিল এরকম, বুঝছো, দেখতে খুবই সুন্দর ছিল। কৈলেশ বাহকের মাথায় খড় চাপতে ব্যস্ত ছিল, অর্থাৎ কৈলেশ তখন যখন মাসি পিসি আসছে ওই কংক্রিটের পোলের কাছে, তখন কৈলেশ ওই যে যারা বাহক মানে হচ্ছে যারা বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যারা ওই যে 3 জন আমরা দেখলাম যে ওই খড়গুলো বহন করে নদীর পাড়ে নিয়ে তুলতেছে বা তীরে নিয়ে তুলতেছে, তখন ওই কৈলেশ ব্যস্ত ছিল। হ্যাঁ, তখন বল ছটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে, অর্থাৎ শেষ যে আটি ওটা চাপিয়ে দিয়ে যখন ফিরলো, মাসি পিসির শালতি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, তখন ওই যে কৈলেশ বলছে, ও মাসি, ওগো পিসি, রাখো খবর এসে শুনে যাও। খবর মানে কি, খবর। তখন আল্লাদি ওই কৈলেশ তাড়াতাড়ি মাসি পিসিকে বলছে, শুনো খবর আছে। কি খবর? সামনের দিকে লগি পুঁতে। এই লগি পুঁতে মানে হচ্ছে দেখবা ওই যে লগি যেটা আছে, লগিটাকে এরকম সামনের দিকে, যারা নৌকা বাইছো তারা জানো, নৌকা যারা বাইছো এরকম পিছনের দিকে দিলে নৌকাটা সামনের দিকে যায়, আর যদি এভাবে সামনের দিকে দেয় তাহলে নৌকাটা থেমে যায়। তো এই মাসি পিসি কি করে, সামনের দিকে লগি পুঁতে শালতির গতি ঠেকায়, মানে শালতিটাকে বা নৌকাটাকে থামায়। আল্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আল্লাদি একদম এই যে সিঁদুর পর্যন্ত এভাবে কি করে, ঘোমটা টেনে দেয়। কেন ঘোমটা টেনে দেয়? কারণ ওই যে কৈলেশ পরপুরুষ ছিল, তো তখন হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, পরপুরুষ দেখলেই ঘোমটাটা এভাবে কি করতো, টেনে দিত, এভাবে টেনে দিত। এটা তখন ঐতিহ্য ছিল। তখন ওই নারীবাদী চিন্তাধারা ছিল না, এখন তো নারীবাদী চিন্তাধারা। এখনকার চিন্তাধারা হচ্ছে যে পরপুরুষ দেখলে আগে
এই মাথা কি করতো, এই শীতের সিঁদুর পর্যন্ত এভাবে ঘোমটা টেনে দিত, কাপড় টেনে দিত। আর এখনকার মেয়েরা পরপুরুষ দেখলে উল্টা আরো সব খুলে দেয়। এটা হচ্ছে তাদের স্বাধীনতা। তারা যত খুলবে এটাই হচ্ছে তাদের স্বাধীনতা। খুলতে খুলতে এখন আর পরনে জামা কাপড়ই পাওয়া যায় না। কথা বুঝো নাই? খুলতে খুলতে এখন তাদের মেয়েদের পরনে এখন আর জামা কাপড় পরা যায়। মেয়েদের মাথার ভিতরে এটা ঢুকাই দেওয়া হয়েছে যে তুমি যত জামা কাপড় যত খুলবা তুমি তত বেশি স্মার্ট, তুমি তত বেশি আপডেটেড। তো এই পাশ্চাত্যের এই সভ্যতা, এই সংস্কৃতি আমাদের মাথার ভিতরে, আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে দিয়েছে। ঘটনা কিন্তু মুসলমান নেই। কথা বললো অনেকে বলবো মৌলবাদী চিন্তাধারা, অনেক মেয়ে আছে, অনেক নারীবাদী মেয়ে আছে ক্লাসে, আমি জানি। তো তাদের আমার ভালো লাগে না, তাদের কাছে আমার ভালো লাগে না। তানবীরে তারা পছন্দ করে না। তো পছন্দ করলো কি না করলো কি, তো এই কথা বললে এখন অনেকের ভালো লাগবে না। কথা বুঝছো? এই ঘটনা তো মুসলমানের ঘটনা না, হিন্দু ঘটনা। এই যে শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়, আর তোমরা খালি খোলো। বুঝছো? তো খোলার মধ্যে কোনো স্বাধীনতা নাই। ঢাকার মধ্যে গৌরব, খোলার মধ্যে কোনো স্বাধীনতা নাই। কথা বুঝছো? যারা খুলতে পছন্দ করে আমার জন্য তাদের ক্লাস না। হ্যাঁ, তারা কি করে, ঘোমটা টেনে দেয় সামনের দিকে, মাসি পেশি বিরক্তির সঙ্গে বলে বেলা আর নেই কৈলেশ, অর্থাৎ কৈলেশ তুমি কি বলবা, তাড়াতাড়ি বলো, সময় আর নেই। হ্যাঁ, পেছন থেকে মাসি পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসি গলা ঝরঝর, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলেশ খবরটা গোপন। হ্যাঁ, দুজন লম্বা সারথি দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। অর্থাৎ যদিও খবরটা গোপন ছিল, কিন্তু নৌকা দুই মাথায়, এক মাথায় মাসি ছিল, আরেক মাথায় পিসি ছিল। এখন এটা তো আর কানে কানে গিয়ে বলা সম্ভব না। মাসি বড় সালতির খড় ঠেকানো বাসটা চেপে ধরে পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আল্লাদি যেখানে ছিল সেখানে বসে কান পেতে শুনে, অর্থাৎ আল্লাদি সব কথা শুনতে থাকে। কথাগুলো সে এমনভাবে শুনতে পায় সহজেই, কারণ যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলেশ, অর্থাৎ কৈলেশ জোরে জোরে বলে যাতে আল্লাদি নিজেও কি করে, শুনতে পারে। বলি মাসি তোমাকেও বলে পিসি, কৈলেশ শুরু করে, মেয়েকে একদম শ্বশুর বাড়ি পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধরা কথা, এত বড় সমত্ব মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ যদি ঘটে তো। তো বলতেছে যে তোমরা যে কৈলেশ, তখন ওই যে কৈলেশ দালালি করতেছে। কার দালালি করতেছে? যোগুর দালালি করতেছে, যোগুর দালালি করতেছে। তো যোগুর দালালি করতেছে বলতে তোমরা তাকে বুঝাচ্ছে যে এত বড় সমর্থ মেয়ে, সমর্থ মানে হচ্ছে সমর্থবান মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমরা তাকে স্বামীর ঘরে পাঠাচ্ছ না। তোমরা তো ঘরে মাত্র দুইটা নারী, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, মানে সে কৈলেশ বুঝাচ্ছে যে বিপদ আপদ হয়ে যায়। বুঝছো? বিপদ বুঝাচ্ছে যে বিপদ আপদ যদি হয়ে যায়। হ্যাঁ, তারপর বলছে একটা পুরুষ মানুষ নাই, বিপদ আপদ যদি ঘটে তো। মাসি বলে খুনসুটি রাখো তো দেখি কৈলেশ, মোদ্দা কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে। মাসি বলে তুমি কি কইবে, তাড়াতাড়ি কও, এটা কও, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, তুমি বললে না যে খবর আছে, তা কি খবর আছে সেটা বলো। পিসি বলে খবরটা কি তাই কও, বেলা আর নেই কৈলেশ, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেলা আর নেই মানে কি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। মাসি পিসির সাথে পারা যাবে না জেনে কৈলেশ অগত্যা ফেনিয়ে রসি, অগত্যা মানে হচ্ছে কোনো গতি না দেখে, অর্থাৎ মাসি পিসির সাথে সে আর কোনো গতি দেখতেছে না। হ্যাঁ, ঠিক আছে, কোনো গতি না দেখে সে কি করে, যে সোজা কথায় আসে, যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে হচ্ছে সন্ধ্যা, সাজ শব্দের অর্থ কি, সন্ধ্যা। অর্থাৎ যোগু, এই কৈলেশ বলছে যে আমার সাথে কালকে যোগুর সাথে দেখা হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, কাজ করতে করতে তখন যোগুর সাথে দেখা হয়েছে। তার দোকান একটু মানে চা খেতে, চায়ের দোকান আর কি, মানে বলতে যে চায়ের দোকানে আমার সাথে যোগুর সাথে দেখা হয়েছে, তখন যোগুর সাথে দেখা। মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝছি কৈলেশ, তার কথাটা কি তাই কো। পিসি বলে সেটা ছাড়া তাকে আর ওকে কোথায় দেখবে, অর্থাৎ চায়ের দোকানে ছাড়া। এটা পিসি একটু পিন্স মেরে বলছে যে যোগু তো আকাম্যা, ওকে চায়ের দোকানে ছাড়া আর কোথায় দেখবে। ছেলেরা আছে না, কিছু কিছু ছেলে আছে যে চায়ের দোকানে, সারাদিন চায়ের দোকানে। এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অথর্ব মানুষ। মানে দেখবা যার কোনো কাম নাই, তুমি যদি দেখবা যে ওই গ্রামে যদি কেউ যদি যাও, দেখবা চায়ের দোকানে সারাদিন কি আকাম করছে, কি কাম করছে, ডাজন্ট ম্যাটার। সন্ধ্যা হয়েছে মাগরিবের পরে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসবে। এক একজন রাডার, মনে করো নাসা থেকে শুরু করে বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি তার কাছে যেই নিউজ চাইবে সেই নিউজ পাবে। একদম পাশের বাসার কার বিয়ে হয়েছে, কার বাচ্চা কাচ্চা হয়েছে, সব নিউজ তার কাছে আসবে। তো এখানে মূলত মাস পিসি ওই কথাই বলে যে এই তো আকাম্যা মানুষ, এটারে তুমি চায়ের দোকান ছাড়া তো আর কই পাবে। হাতে দুইটা পয়সা এলে তোমরা স্বভাব বিগড়ে যায় কৈলেশ। বিগড়ে মানে কি, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বলতেছে যে পুরুষ মানুষ হাতে যখন কিছু পয়সা আসে তখন তোমাদের স্বভাব পাল্টে যায়। তা কি বললো যোগু, অর্থাৎ ঠিক আছে দেখা হইলো, বুঝলাম। তা কি বলছে যোগু, কি বলছে বলো আমাকে। কৈলেশ ফাপরে পড়ে, এই ফাপর মানে কি, বিপদে। কৈলেশ ফাপরে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে, হঠাৎ বেমক্ক জোরের সঙ্গে প্রতিবাদ করে তা নয়, বলের কাছেই চায়ের দোকান। তখন ওই কৈলেশ বলে না, তোমরা আসলে যেটা ভাবতেছো এরকম না,
পোলের কাছেই চায়ের দোকান, আমি যেহেতু পোলের সাথেই খড় উঠাই দিই, মাসি পিসি জিজ্ঞেস করুক না গিয়ে সেখানে, অর্থাৎ তোমরা গিয়ে জিজ্ঞেস করো যে পোলের কাছে চায়ের দোকান আছে কিনা এবং সেই চায়ের দোকানে যোগুর সাথে আমার সাথে দেখা হয়েছে কিনা। তারপর জোর হারিয়ে বলো ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব মানে কি? ওই যে বোতল বলছি না, ওসব ওসব মানে কি? ওসব মানে হচ্ছে বোতল। ওই যে মানে সে এখন আর দুষ্ট পানি খায় না, সে এখন আর দুষ্ট পানি খায় না। দাঁড়া, আমার বাপে কল করছে। হ্যাঁ, ওই কাটা গেছে রে। আচ্ছা শুনো, আমি ক্লাসে ঢুকলে আমার বাপে আমার কল দেয়। ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া কি ম্যারিড? আমি ম্যারিড হইলেও তোমার কি মামুনি? আমি ম্যারিড হই, আনম্যারিড হই, সিঙ্গেল হই, এটা জানে তোমার কোনো কাজ আছে? বুঝলাম না ভাই। হ্যাঁ, সেরা সুন্দর দেখে তোমগুলোকে তো ঠিক মতো পড়াইতেও পারতেছি না, তোমরা এইসব কি বলতেছো? লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। ওই যে অনেক সময় তোমরা কি করো, একজনের যখন পছন্দ করো আর দাঁড়া দেখছি আমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা, ক্লাসে আমি শেষ করে বলতেছি। তো কোথায় জানিছিলাম? তোমরা আমার বলবা, আরেকজন বলছে তানভীরের আব্বা, মানে বাপেরও বাপ আছে, বুঝছো? বুঝছো, বোতলের পানি খেলে কি হয়? কি মজা লো নাকি? বোতলের পানি খেলে কি হয়? আচ্ছা এই শোনো, তোমরা যখন যেটা বলতেছে, তোমরা যখন একজনের যখন পছন্দ করো তখন কি করো? ওই যে বন্ধুরে পাঠায়, বান্ধবীরে পাঠায় যে এর কাছে গিয়ে কও যে আমার নাম পছন্দ, তখন ওই গিয়ে বলো যে ছেলে তো অনেক ভালো, ওর মতো ছেলেই হয় না। তো কৈলেশকে যেহেতু যোগু পাঠাইছে, কৈলেশ বলছে যে তোমরা বিশ্বাস করবে না, সে এখন আর আগের যোগু নেই, সে এখন পাল্টে গেছে, বউকে নিতে চায় এখন, সে এখন বউকে নিতে চায়। বউকে কেন নিতে চায়? কেন নিতে চায়? পুরুষ মানুষ অনেকদিন বউ ছাড়া, হ্যাঁ যতই হোক বউ তো মাঝে মধ্যে লাগে, মানে রান্না বান্না করে খাওয়ানোর জন্য আর কি। তোমরা নাকি পণ করেছো, পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা, তোমরা নাকি প্রতিজ্ঞা করেছো মেয়া পাঠাবে না, অর্থাৎ তোমরা মেয়েকে পাঠাবে না, তাকেই হ্যাঁ চটে আসো। সম্মান তো আছে একটা মানুষের, মানে বজ্জাত হোক, হ্যাঁ বোতল খাই তাতে কি হয়েছে, তার তো একটা সম্মান আছে। কবার নিতে এলে তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেছে এবার পাঠিয়ে দাও। যেছে মানে হচ্ছে নিজ উদ্যোগী। বেটা তো অনেকবার নিতে আসছে, তো বেটার তো একটা সম্মান আছে। হয়তো বেটা বোতল খায়, হয়তো বেটা নেশা পানি করে, কিন্তু বেটার তো একটা সম্মান আছে, শরীরেও তো একটা সম্মান আছে, তাই না? তো তোমরা এবার নিজ থেকে পাঠাই দাও। কইলে সুপারিশ করতেছে, কি কই গেল রে? ও কোশ্চেন চলে আসছে। আচ্ছা, ও চলো কোশ্চেন সলভ করো। তো দেখো শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন, কোশ্চেনটা সলভ করো। ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছো? শালজি থেকে আপনার চেহারা কি সুন্দর? কেন তুমি দেখো না? আমি কেন আমার নিজের চেহারা নিজে প্রশংসা করবো? আমার চেহারা সুন্দর এই কথা আমি বলতে হবে কেন? এটা তো তোমরাই বলবে নাকি? আমার ঢাকাতে বাসা বলতে আমার একটা অফলাইন ব্যাচ আছে আর কি, ইন্টারের 26 ব্যাচের। তো ওখানে শুক্রবারে ক্লাস নিতে গেছি সকালে। তো ক্লাস নিতে গেছি আর ব্যাচের মেয়েরা বলতেছে, ভাইয়া আমাদের এখানে সব টিচাররা ঈদের আগে স্টুডেন্টদেরকে মেয়ে স্টুডেন্টদেরকে মেহেদি দেয়, মেহেদি কিনে দেয় আর কি, এক একজনকে একটা গিফট দেয় ঈদ উপলক্ষে। তাই আমি খুব অবাক হয়ে গেলাম যে এটাই প্রথম শুনলাম যে স্টুডেন্ট টিচারকে অনেক রকম গিফট দিতে পারে, তাই বলে মেহেদি গিফট দেয়। এটা নাকি সেই তাদের নাকি এটা নাকি ট্রেডিশন যে সব টিচাররা নাকি দেয়। তো তারা বায়না ধরছে যে আমিও তাদেরকে মেহেদি দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, মেহেদি দেওয়া যাইতেই পারে, যেহেতু বলতেছে সবাই দেয়, আমি না দিলে আবার বলবো যে আমি কিপটা, তাই না? তো দিতেই পারে। তো যাই হোক, ঘটনা ওখানেই শেষ না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আগামীকাল যেহেতু তোমাদের ক্লাস আছে, আগামীকাল দেখি দেওয়া যায় কিনা। তো পরে ক্লাস করে, মানে ক্লাস শেষ করে না করে আস্তে আস্তে বাসায় আসা হোয়াটসঅ্যাপে দেখি যে এক মেয়ে আমার মেসেজ দিছে যে ভাইয়া আপনি আপনার টাকা দিয়ে আমাকে মেহেদি দেওয়া লাগবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কেন? পরে বলছে ভাইয়া মেহেদি আমি নিয়ে আসবো, আমি নিজে কিনে বাসা থেকে মেহেদি নিয়ে আসবো, আপনি আমাকে মেহেদি লাগাই দিয়ে। তো ওর কথা শুনে আমি মনটা চাইছে যে আমি মানে মাটি ফাঁক করে আমি ভিতরে ঢুকে যাই। মানে আবদার করতে করতে কোন জায়গায় গেছে। একে তো মেহেদি, এখন কয় আবার না মেহেদি লাগাই দিতে হবে। তো এগুলো কি কোনো ইতিহাসে আছে? কাদের পড়ায়, কাকে পড়ায়?
একটা জেনারেশন কোন জায়গায় গেছে তুমি চিন্তা করতে পারো? অথচ শিক্ষক বাপের সমান। একটু মাঝে মধ্যে তোমাদের সাথে একটু মজা মস্কারি করি, একটু চাই একটু ভালো করে তোমাদেরকে পড়াই, তোমরা যাতে বোরিং ফিল না করো। তার মানে এই না যে তুমি মেহেদি লাগানোর আবদার আমার কাছে করতে পারো। আচ্ছা, তো এটার উত্তর কি হবে? দেখো, এটার উত্তর হচ্ছে মানে খেয়াল করো, এটার উত্তর কি হবে বলতে পারবা? এই যে কোশ্চেন আনসার না করে সবাই সবার মতো করে মজা মাস্তি করতেছে কমেন্টে, বাবা এটা কি কোনো কথা? এটা কি হবে বলো তো? 2 জন। হ্যাঁ, তো কি হবে? 2 জন। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেনটা আমরা একটু সলভ করি। এরপরের কোশ্চেনটা হচ্ছে নৌকা দিয়ে আসার সময় আল্লাহর পরনে কি ছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। নৌকা দিয়ে আসার সময় আল্লাহর পরনে কি ছিল? নৌকা দিয়ে আসার সময় আল্লাহর পরনে কি ছিল? তোমরা একটা আমাদেরকেও একটা নতুন নিয়ম বের করতে হবে, পুরুষ নির্যাতন, বুঝছো? তোমরা একটা 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 প্রবাদ শুনছো, বাংলা সাহিত্যে একটা প্রবাদ আছে, আপনা মাংসে হরিণা বৈরি, হরিণা বৈরি, বুঝছো? মানে এই লাইনটার অর্থ হচ্ছে যে হরিণ তার নিজের মাংসের কারণে সে মানুষের কাছে বৈরি, মানে শত্রু। তো হরিণের মাংস খুবই সুস্বাদু, এই জন্য হরিণ এই সুস্বাদু মাংস সবাই খেতে চায়, এই জন্য সবাই হরিণকে শিকার করতে চায়। তাহলে হরিণের শত্রু হচ্ছে তার নিজের মাংস। হরিণের শত্রু কি? তার নিজের মাংস। এখন তোমরাই বলো, আমার শত্রু কি? আমার শত্রু কি? আমার শত্রু আমি তোমাদের সাথে কেন হেসে কথা বলি, আমার শত্রু কেন আমি দেখতে সুদর্শন, এটাই, আর কিছু না। আচ্ছা, তাহলে এটা কি বলো তো? তো এটা হচ্ছে কি? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। এটার উত্তর হচ্ছে ডি। এগুলো সব বোর্ডে আসা কোশ্চেন। পরে কোশ্চেনটা সলভ করি। কার গলা ঝরঝর আওয়াজ একটু মোটা? এটা হচ্ছে মাসি পিসি, দুইটাই উত্তর হবে আর কি, সম্ভবত পড়াই নাই, যাই হোক। পরে কোশ্চেনটা দেখি, মাসি পিসি চায়ের দোকান, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত বলো তো? মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত বলো? মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত বলো তো? মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত বলো? পোলের কাছে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে পোলের কাছে। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখি, মাসি বলে পেট শুকিয়ে, যখন বলতে যে মেয়েকে তোমরা নিজ উদ্যোগে পাঠিয়ে দাও, তখন মাসি কি বলতেছে? মাসি বলছে পেট শুকিয়ে লাথি জাটা খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে, অর্থাৎ তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হইতো, কলকের ছেঁকা দেওয়া হতো। হ্যাঁ, তো তাকে যে ধরনের নির্যাতন করা হতো সেগুলোর কথা বলতেছে। যে খুঁটির সাথে দড়ি বাঁধা করে রাখতে, অর্থাৎ খুঁটির সাথে দিনভর রাতভর দড়ি দিয়ে বেঁধে রাখতে। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদরে তাকে, অর্থাৎ আমরা হয়তো মেয়ে পাঠাই নাই, কিন্তু মেয়ের জামাই যোগু যখন আসছে তাকে তো আমরা জামাই আদর করছি। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, অর্থাৎ আমাদের তো সমর্থ নয়, আমরা ছাগল বিক্রি করে দিয়েও তাকে খাওয়াইছি। মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়ের জামাই থাকতে চায় আমরা ততদিন পর্যন্ত রাখবো। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, অর্থাৎ বজ্জাত হোক, হারামি হোক, যাই হোক, সে তো জামাই। জামাই এলে তাকে আপ্যায়ন করব, ঘরে এলে খাতির করব না কেন, তবে মেয়ে পাঠাবো না। বুড়ুর রহমান একা খড় চাপতে বাহকের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা, অর্থাৎ ওই যে কৈলেশ মাসি পিসির কথা শুনে যায়। ছল ছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কার মেয়ে শ্বশুর বাড়িতে মরেছে? কার মেয়ে শ্বশুর বাড়িতে মরেছে? বুড়ুর রহমানের। কিছুতেই যেতে চায়নি মেয়েটা, ধপাধপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুজ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছিল। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই, অর্থাৎ আল্লাদির সঙ্গে তার চেহারার মিল ছিল না, তবুও তাকে কি করছে? পাঠানো হয়েছে এবং সে শ্বশুর বাড়িতে মারা যায়। কেন মারা যায়? তৎকালীন সময়ে নারী নির্যাতনটা খুব প্রকোপ ছিল তখন। এখনকার ছেলেরা মানে তখনকার যেই ছিল, যেমন এই যে আমরা মাসি পিসি গল্পে দেখলাম যে যোগু আল্লাদিকে নির্যাতন করতো, এখানে দেখলাম বুড়ুর রহমানের মেয়েকে তার শ্বশুর বাড়িতে নির্যাতন করতো। এরকম অনেকগুলো ঘটনা আমরা এই গল্পে পাই, বেশ কয়েকটা ঘটনা। তো আগেরকার সময় এটা ছিল যে নারীদেরকে পুরুষরা নারী নির্যাতন করতো, মেয়েদেরকে মারতো, স্বামীর ঘরে স্বামী মারতো, শাশুড়ি মারতো, স্পেশালি স্বামীর দ্বারা তারা কি হতো? বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো। তো এখন আবার মানে সিস্টেম ঘুরে গেছে, তো এখন মেয়েরা ছেলেদেরকে নির্যাতন করে। তো যদিও আসলে নারী নির্যাতন বলে একটা শব্দ আছে, কিন্তু পুরুষ নির্যাতন বলে যে একটা শব্দ আছে এটা আমাদের সমাজে এখনো প্রচলিত হয় নাই। প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ জামাইয়ের দ্বারা বউয়ের দ্বারা নির্যাতনের শিকার, কিন্তু মুখ ফুটে পুরুষরা সেটা বলতেও পারে না, বুঝছো? আচ্ছা,
তো এরপর দেখো, তো বলছে আল্লাদির সাথে তার চেহারার কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারায় ছিল অনেক বেশি রোগা, অর্থাৎ ওই বুড়ো রহমানের মেয়ের কথা বলতে। তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ দেখতে পায় রহমান, খড়ের আটি তুলে দেবে আর ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, অর্থাৎ আল্লাদির সাথে তার চেহারা তেমন কোনো মিল ছিল না, তবুও বুড়ো রহমান মনে হচ্ছে তাকে দেখে ওই তার মেয়ের কথাই তার স্মরণ হচ্ছে। কৈলেশ বলে তবে আসল কথা বলি। কৈলেশ এতক্ষণ ধরে আসল কথা বলে নাই, কৈলেশ এতক্ষণ ধরে কি আসল কথা বলে নাই। যোগু মুখে বলল এবার সে মামলা করবে বউ নেবার জন্য, তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। এবার কৈলেশ বলতে যে এবার আসল কথা বলি, তোমরা যদি মেয়ে যদি না পাঠাও তো কোনো সমস্যা নাই, যোগু কি করবে, মামলা করবে, তার বউকে তোমরা খারাপ মতলবে আটকে রেখেছো এই জন্য তোমরা বিপদে পড়ে যাবে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জামাই যদি নিতে চাই তুমি বউরে ধরে রাখতে পারবে না, জেল হয়ে যাবে তোমাদের। এই যে ভয় দেখাচ্ছে মাসি পিসিকে। আর যেমন বুঝলাম যোগু হ্যাঁ মামলা করবে আজকালের মধ্যে, অর্থাৎ আজকালের মধ্যেই করে দিবে মামলা। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে, অর্থাৎ তোমরা মরে যাবে যদি মামলা করে, তাহলে তোমাদের সব শেষ। আল্লাদি একটা শব্দ করে অস্ফুট ও আত্মনাথের মতো, অর্থাৎ আল্লাদি দীর্ঘ নিঃশ্বাস নেয় না, এরকম একটা কি অব্যক্ত একটা শব্দ করে ওঠে। মাসি পিসি মুখে চাওয়াচাওয়ি করে কয়েকবার, মনে হয় তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে সেটা জানাজানি করে নিল একবার, অর্থাৎ তারা তখন একজনের দিকে আরেকজন তাকায়। হ্যাঁ, মাসি বলে জেলে না হয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়, অর্থাৎ তখন বুঝতে পারতেছ মেয়েদেরকে খুন করে ফেলতো, মেয়েদেরকে খুন করে মানে সরি মেয়েদের কি বলতেছি মানে মেয়েদেরকে খুন করে ফেলা হইতো এরকম। তো মেয়ে আল্লাদি যেতে চায় না কেন, স্বামীর করে খুন হওয়ার ভয়, যে তাকে মেরেও ফেলতে পারে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাসটা ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়, পিসি তরতর করে পেছনে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভরে শুরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নেমেছে চারদিকে, মানে চারদিকে মোটামুটি কি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। শকুনরা উড়ে এসেছে বাসা বেঁধেছে পাতা শূন্য একটা গাছে, তখন ওই গাছে একটা গাছের মধ্যে শকুনরা এইসব তাদের বাসাতে চলে আসছে। তো সন্ধ্যা হয়ে গেলে পাখিরা দেখো না গাছে চলে আসে, তাদের নীড়ে চলে আসে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ঢাল ছাড়তে ছেড়ে উঠতে আর ঢালে গিয়ে বসতে কি তার পাখা জাপটা নেই। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদির, অর্থাৎ আল্লাদির আপন বলে আর কেউ নেই। দুর্ভিক্ষ কোন রকম ঠেকেছিল তার বাপ, অর্থাৎ তখন প্রচন্ড পরিমাণে দুর্ভিক্ষ ছিল, মানুষ খাবার অভাবে মানুষ মারা যেত। তো এই দুর্ভিক্ষের সময়টা আল্লাদির বাপে কোন রকম টেকেছিল। মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটাকে শেষ হয়ে গেল, অর্থাৎ আল্লাদির বাপ কলেরায়, আল্লাদির মা কলেরায় মারা যায়, আল্লাদির ভাই, ছেলেটা বলতে বোঝানো হচ্ছে আল্লাদির ভাই কি কলেরায় মারা যায়। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে অনেক দিন দূর ছায় শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবার মতো থাকে, অর্থাৎ মাসি পিসি তখনও আল্লাদির বাপের ঘরেই ছিল, কোন রকম তারা বেঁচে থাকতো। হ্যাঁ, আল্লাদির বাপের কাছে আর কি নিজের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো, ধান বেনে, অর্থাৎ তারা মানুষের বাসায় কাজ করতো, ধান বানতো, কাঁথা সেলাই করতো, ডালের বড়ি বেচতো, হোগলা গেথে, তারপর যে শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে ইত্যাদি এটা ওটা করে তারা হচ্ছে বিভিন্ন কাজ কাম করে মানুষের বাসায় মানুষের কাজ কাম করে তারা হচ্ছে নিজেদের যেই খাবার যেই যতটুকু দরকার ছিল তারা সেগুলো করতো। শাক পাতা খুদ বুনো ভোজন, বছরে 2 জোড়া থান পরন, অর্থাৎ বছরে তাদের 2 জোড়া কাপড় হলেই হয়ে যেত। খরচ তো এই। তো চলো কোশ্চেন সলভ করি। কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ জিনিস খাওয়াইছে বলো তো? কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়াইছে বলো তো? কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে বলো? সহপাঠ কবে পড়াবেন? আগে মূল পাঠ পড়াই রে বাবা, তারপর পড়াবো। তোর হচ্ছে কি ছাগল, তোর কি ছাগল। হ্যাঁ, আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো, যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলেশকে জানিয়েছে? সম্পত্তির জন্য, বউ নেবার জন্য, মাসি পিসির অন্যায় দখলদারিত্ব অবসানের জন্য, তারপর হচ্ছে জায়গা জমির জন্য, কোন কারণে সে মানে মামলা করবে বলে জানিয়েছে? তাহলে উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে বউ নেওয়ার জন্য। ওকে, সে তার বউকে নিতে চায়, এই জন্য সে মামলা করবে। এরপর দেখো আল্লাদির বাবা ভাই, হ্যাঁ আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে? যক্ষা, কলেরা, ডায়রিয়া, আমাশয়, কি হবে বলতো? উত্তর হচ্ছে কি বলতো? এই যে কলেরা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, এরপর দেখো বছরের পর বছর কিছু তাদের পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনে, অর্থাৎ মাসি পিসি তারা বছর পর বছর এরকম কাজ করে কিছু টাকা তারা জমাইছিল। রূপোর টাকায় আধুলি শিকি, অর্থাৎ রূপের টাকা আধুলি শিকি মানে কি? দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, 2 আধুলিতে 1 টাকা, মানে 8 আনা বলি না এরকম। 1 সিকিতে 25 পয়সা আর 4 সিকিতে 1 টাকা, অর্থাৎ ওই যে 25 পয়সা 4 আনা বলি না এরকম আর কি।
দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। অর্থাৎ যখন দুর্ভিক্ষ হয়েছে তখন মাসি পিসিকে খুব কষ্ট করে সেই সময়টা তারা আসলে বেঁচে ছিল। আল্লাদির বাপ তাদের থাকার জায়গাটা বরাদ্দ করে খাওয়া ছাঁটাই করে দিয়েছে একেবারে পুরোপুরি। অর্থাৎ আল্লাদির বাপ মাসি পিসিকে শুধু থাকার জায়গা দিয়েছে, কিন্তু খাওয়াইতে পারে না। কিভাবে খাওয়াবে? তখন তো দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষে তো নিজেই খাইতে পারে না, কিভাবে খাওয়াবে? আরো তখন বিষম অবস্থায় নিয়ে বাঁচে কি বাঁচে না, তার উপর যোগু লাঠির চোটে মর্মর্মে এসে হাজির। অর্থাৎ এমনিতেই খাবার নাই, তার উপর যোগু তার বউয়েরকে নির্যাতন করতো এবং আল্লাদি তখন আবার তাদের কাছে আসছে। এই অবস্থার মধ্যে আল্লাদিকে খাওয়ানোটাই তো কষ্টকর, সেই কথাটাই বলছে এখানে। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে সেবার আল্লাদি অবশ্য বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। অর্থাৎ সেই দুর্ভিক্ষের সময় আল্লাদিকে মাসি পিসি অনেক সেবা করছে এবং তাকে সুস্থ করে তুলছে বছরের পর বছর ধরে, তাদের পুঁজি পর্যন্ত। এটা তো বললামই। আচ্ছা, এরপর দেখো, শহরের বাজারে গিয়ে তরি তরকারি ফলমূলের দাম চৌড়া, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসা যায় তারা কিছু রোজগার হবে। একা মাসি ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যাওয়া আসা করতে তার দ্বারা হবে না। অর্থাৎ মাসি তারা চিন্তা করে যে তারা গা থেকে, গা মানে হচ্ছে গ্রাম, গ্রাম থেকে তারা বিভিন্ন সবজি এগুলো নিয়ে যাবে, ফলমূল এগুলো নিয়ে শহরে গিয়ে সেগুলো বেশি দামে বিক্রি করবে। তো মাসি এটা একলা এত দূর নৌকা বেয়ে কি করবে? শহরে গিয়ে বিক্রি করবে, এই সাহস আসলে মাসির হয় না। পিসি রাজি হয়েছিল, তাতে কিছু হবে না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তা কি হয়? তাকে অন্য কারোর সঙ্গে হয়তো মাসি বন্দোবস্ত করবে। অর্থাৎ পিসি যদি রাজি না হতো তাহলে মাসি হয়তো অন্য কারোর সাথে গিয়ে একসাথে এই কাজটা করতো, শহরে গিয়ে তরি তরকারি বিক্রি করতো। কিন্তু পিসি রাজি হয়েছিল। তা কি পারে পিসি ঘুরতে দিতে? অর্থাৎ পিসি তো সেটা পারে না। সেই থেকে শুরু হয় গৃহস্থের। গৃহস্থের মানে হচ্ছে যে গৃহস্থ, মানে ঘরে বানানো, নিজেরা অনেক সময় নিজেরা ঘরে কি ঘরে নিজেরা বা নিজের বাড়িতে যে শাকসবজি ফলাই সেটার কথা বলছে। বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেদ শহরের বাজারে গিয়ে বেঁচে আসে। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানে জিনিস বেচতে দেয়। অর্থাৎ গায়ের যে বাবু বাসিন্দা আছে তারাও হচ্ছে কি এই জিনিসগুলো তারা কি করতে দেয়? বিক্রি করতে দেয়। কেন বিক্রি করতে দেয়? ওই যে কেন বিক্রি করতে দেয়? কারণ ওই যে তারা বেশি দামে নগদ টাকা পায়, নগদ টাকা পেলে তারাও বিক্রি করতে দেয়, আর মাসি পিসি সেগুলো নিয়ে শহরে গিয়ে বিক্রি করে। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে সুখ দুঃখের কথা ছাড়া আর কাকেই বা বলবে, কেই বা শুনবে। অর্থাৎ মাসি পিসি তারা দুজনেই বিধবা, দুজনেরই স্বামী নাই। তো দুজনের যে অবস্থা, সেই অবস্থা একজন আরেকজনের কাছে বলবে, এটা ছাড়া তো তাদের আর কথা শোনারও মানুষ নাই। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কোন্দল বেঁধে যেত কারণে অকারণে। অর্থাৎ দুজনের মধ্যে ভালো ভাব ছিল, তবে দুজনের মধ্যে ভালো ভাব থাকলেও দুজন আসলে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়াও বেঁধে যেত। এরকম দেখবা মেয়েদের মধ্যে, মেয়ে বান্ধবী যত বন্ধু মানে যত ভালো বান্ধবী হোক, দেখবা যে একজনের সাথে আরেকজন এরকম কোন্দল বেঁধে যেত। হ্যাঁ, তো এরকম কিন্তু হয় মেয়েদের মধ্যে। ছেলেদের মধ্যে সাধারণত ছেলে বন্ধুদের মধ্যে হ্যাঁ ঝগড়া হয়, তবে দেখবা যে ঝগড়া, আর মেয়েদের মধ্যে ঝগড়া হবে খুব মানে নাথিং, খুব সিম্পল বিষয় নিয়ে মনে করো ঝগড়া হবে। এইটা তোমাকে স্বীকার করতে হবে যে একটা ছেলে আরেকটা ছেলের সাথে যেই আন্ডারস্ট্যান্ডিং থাকে, অর্থাৎ ছেলেদের মধ্যে বন্ধুত্বের যে বন্ধন থাকে, মেয়েদের মধ্যে কখনোই এটা থাকে না। অ্যান্ড মেয়েদের মধ্যে ভালোবাসা, বান্ধবী কেমন, এটা পরীক্ষার হলে গেলেই যত ভালো বান্ধবী হোক পরীক্ষার হলে একটা আরেকটার দেখাবে না। আর ছেলেদের মধ্যে মামা আমি যা লিখছি তুই তাই লেখ, খাতা পর্যন্ত দিয়ে দেয়। এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই সম্ভব, মেয়েদের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। মনের দিক থেকে মেয়েরা কেন জানে এই জায়গাগুলোতে ছোট, ছেলেরা এই জায়গাগুলোতে মনের দিক থেকে অনেক বড়, মনের দিক থেকে অনেক বড়। আমি একবার একটা পরীক্ষা দিতে গেছিলাম, তো সেই পরীক্ষার সময় আমাকে আমি তো মানে পরীক্ষা দিতে গেছিলাম, তখন একটা সমাস আসছে, ওই সমাস যে গায়ে হলুদ কোন সমাস। তো গায়ে হলুদ কোন সমাস, ওইটা কোন সমাস? এটা বহুব্রী সমাস। ফাইন, তো গায়ে হলুদ বহুব্রী সমাস। তো আমার পেছনে একটা মেয়ে বসে, তো ওই মেয়ে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা গায়ে হলুদ কোন সমাস? তো আমি বললাম বহুব্রী সমাস। তো মেয়ে কতক্ষণ পর আমাকে আবার বলো, আচ্ছা তুমি কি শিওর এটা বহুব্রী সমাস? তো আমি ওর দিকে তাকাইলাম, তা আমি বললাম মা হতে পারে, তুমি দিতে পারো, আমি তো মোটামুটি শিওর বহুব্রী সমাসই হবে। তো ও কি করছে, ও দেখলাম যে আর বহুব্রী সমাস এটার আনসার করে নাই, ও আনসার করছে এটা তৎপুরুষ সমাস। তা আমি যখন পিছনে তাকাই দেখলাম, মানে পরীক্ষা যখন শেষ, তো দেখলাম যে তৎপুরুষ সমাস দাগাইলে। আমি বললাম তুমি 29 নম্বর কোশ্চেন, যে 29 নম্বর কোশ্চেনে তুমি তৎপুরুষ সমাস দাগাইলে যে, বলছে না এটা বহুব্রী হবে না, আমার কাছে মনে হচ্ছে তুমি যেটা বলছো এটা ভুল বলছো। তো ওকে আমি আসলে কি বলবো বলো? আমি ওকে বললাম যে এটা বহুব্রী সমাস, ও উত্তর করলো। মানে ওর মনের ভিতরে কত হীনমন্যতা, কারণ ও চিন্তা করছে, আমি যেটা বুঝলাম যে ওর বান্ধবীরা জীবনেও কোনোদিন ওর সঠিক অ্যান্সার দেয় নাই। তো পরীক্ষার হলে এসে একটা ছেলেকেও বিশ্বাস করবে, অতটুকু বিশ্বাস আসলে ওর মনের মধ্যে নাই। তো এটা বাস্তবতা, এরকম হয়, এটা আসলে মেয়েরা অস্বীকার করতে পারবে না।
পিসি এবারের মেয়ে, পিসি তো নিজের, তোমার ফুফু তোমার নিজের বাড়ি, তোমার বাপের বাড়ি যেটা, তোমার ফুফুর বাড়ি তো সেটা। আর বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে। খালা, তোমার খালা কি তোমার বাড়িতে কোনো অধিকার রাখে? না, সে উড়ে এসে জুড়ে বসছে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা ভাব ছিল। তাই পিসি সবসময় মাসিকে একটু একটু অবজ্ঞা করতো, একটু ছোট চোখে দেখতো। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এই যে আমার বাড়িতে থাকে, আমার বাপের বাড়িতে থাকে, এই জন্য পিসি একটু খোঁচা দিত আর একটু অহংকার করতো। এটা অসহ্য লাগে মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের। সে কি রাগ, সে কি তেজ, সে কি ঘো, মনে হয় এই বুঝি কামড়ে দেয় একে অপরকে। অর্থাৎ মনে হচ্ছে একটা আরেকটাকে কি করবে, কামড়ে দিবে এরকম। তো মেয়েদের যেই বৈশিষ্ট্য সেটা এখানে আসলে ফুটে উঠেছে। এই বুঝি কামড়ে দেয়, এই বুঝি বটি দিয়ে কাটে, মনে হচ্ছে একটা আরেকটাকে বটি দিয়ে কেটে দিবে এরকম। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নামা পড়া মাত্র সব বিরোধ পার্থক্য উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ। অর্থাৎ যখন মাসি পিসি তাদের মধ্যে আগেও ঝগড়া হতো, কিন্তু যখন দুজন কি করলো, একসাথে শহরে গিয়ে ওই তরি তরকারি বিক্রি করার জন্য যখন গেল, তখন হচ্ছে কি তারা যেটা করলো, তখন দুজনের মধ্যে ভাবটা আরো জমজমাট হয়ে গেল এবং দুজনের মধ্যে যে পার্থক্য ছিল, যে বিরোধ ছিল, এটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। অনেক মেয়ে এই কথা বললে আমাকে আসলে অপছন্দ করে, কিন্তু যেটা বাস্তব। আমি তো ছেলেদের নিয়েও কথা বলি, এখন তোমরা মেয়েদের নিয়ে কথা বললে তোমরা মনে করো আমি খালি মেয়েদের নিয়ে কথা বলি। ব্যাপারটা এরকম না, এটা বাস্তব কথা। আমি কখনোই ইলিগাল কথা বলি না, কখনোই বলি না। আমি যেটা বলি এটা একদম মানে এখানে কোনো ঝামেলা নাই, এটাই বাস্তব কথা। তুমি হয়তো আমার কথার সাথে একমত হবে না, বাট আমি আসলে যেটা বলবো একটা সময় না একটা সময় গিয়ে তুমি এটা আমার কথার সাথে তুমি একমত হবা। আমি যেটা বলি ওইটাই ঠিক, এটাই আসলে বাস্তব কথা, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা একটা কোশ্চেন সলভে যাই। এরপর বলছে মাসি পিসি শালতি বেয়ে কি বাজারে বিক্রি করতে চায় বলো তো? বাংলা শিক্ষক বাংলার উত্তর বিশ্বাস করলো, ও তো জানে না। ওকে আমরা জানে না, তো ও তো জানে না যে আমি কে, আর তখন আমার জানার কথাও না সেই আমলে, তাই না? তো সেই আমল থেকেই তো আমি পড়াই, যখন আমি এক্সাম দিচ্ছি তখনও আমি বাংলার টিচার। তো ও তো আসলে জানে না, তো আমার উত্তর না নিয়ে আমি কিন্তু ওকে সরল মনে করি। আমি কিন্তু এটা চিন্তা করি না যে ও আনসার দিলে, আমি সঠিক আনসার দিলে ও বেশি নাম্বার পেয়ে যাবে, এই চিন্তা আমি করি না। আমি ওকে সঠিকটাই বললাম। তো এটার উত্তর কি হবে বলতো? এই যে গৃহস্থের বাড়তি শাকসবজি, অর্থাৎ মানুষ নিজের শাকসবজি যতটুকু দরকার এর বাহিরে বাড়তি যতটুকু হয় ওগুলো হচ্ছে মানুষজন বিক্রি করে দেয়। এরপর কোশ্চেনটা দেখো, পিসি কোন বিষয় মাসির সবচেয়ে অসহ্য লাগতো বলো তো? পিসির কোন বিষয়টা মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টা মাসির সবচেয়ে অসহ্য লাগতো বলো তো? এই যে অহংকার আর খোঁচা। হ্যাঁ, এটা হচ্ছে রাইট আনসার। দেখছো কিরকম কোশ্চেনগুলো আসে। আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি। এরপর বলছে যে সে মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদির ঘাড় পড়ায়। অর্থাৎ এই যে দুজনের মধ্যে যখন শাকসবজি বিক্রি করতে গেল, তখন দুজনের মধ্যে ভাবটা বেড়ে গেল। কিন্তু এই ভাবটা আরো অনেক বেশি বেড়ে গেল যখন আল্লাদির দায়িত্ব তাদের উপর যখন পড়ে। নিজের পেট ভরানো শুধু নয়, তাদের দুজনে এখন আল্লাদি আছে, খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাদের, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে। অর্থাৎ এখন খালি আল্লাদিকে খালি খাওয়াইলে পড়াইলে হবে না, এই যে শ্বশুর ঘর আছে তারা যে আল্লাদের উপর নির্যাতন করে, এটা থেকে তাদেরকে বাঁচাতে হবে। গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে, কত দায়িত্ব তাদের। অর্থাৎ শুধু যে স্বামীর ঘর থেকে বাঁচালেই হবে এটা না, গায়ের বজ্জাত যারা আছে, ওই যে আমরা বললাম লাভার বয় গোকুল, তার কথা এখনো আসেনি, একটু পরে আসবে। সেই গোকুল তারা যখনই আল্লাদিকে যখনই তারা দেখতো, তখন আল্লাদিকে দেখলে তারা আল্লাদের মাসি পিসিকে ডেকে নিত, মাসি পিসিকে টাকার অফার করতো যে তোমাকে এত টাকা দিচ্ছে, আল্লাদিকে আমাদের কাছে পাঠিয়ে দাও, বুঝছো? কেন পাঠিয়ে দাও? একটু তাদের সেবা যত্ন করবে এই জন্য আর কি, বুঝছো? তারপর বলছে বাপ মা বেঁচে থাকলে হয়তো আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো। অর্থাৎ বাবা মা থাকলে সাধারণত মেয়েদেরকে বলে যে যাই হোক জামাই, যাই হোক শ্বশুর ঘর কর, সমস্যা নেই। হ্যাঁ, মাসি পিসি বিশেষ কিছু বলতো না, সন্দেহ। অর্থাৎ মাসি পিসি তখন বলতো না, বাপ মা যাই বলতো তাই হতো, কিন্তু তারা তো এখন নেই। তাই মাসি পিসির সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠাবেন। অর্থাৎ তারা একজন আরেকজনের সাথে পরামর্শ করেনি যে আল্লাদিকে কি পাঠাবো, এরকম পরামর্শ না করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আল্লাদিকে পাঠাবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা ভাবতেই তারা পারে না, বিশেষ করে ওই খুনেদের কাছে মানে কি যোগুর কাছে। কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই আতঙ্কে পাশুটে হয়ে যায়। অর্থাৎ যখনই যাওয়ার কথা ভাবে তখন আতঙ্কে পাশুটে মানে যে ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, বা কি হয়ে যায়, মলিন হয়ে যায়। ঠিক আছে, মলিন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো বাপের ঘর দুয়ার জমি জামাটুকু আল্লাদি বর্তেছে। অর্থাৎ এই যে দেখো যোগু কেন বউ নিতে চায়,
কেন বউ নিতে চায় সেই ঘটনা এখানে এবার বলতেছে, খেয়াল করে দেখো। বলতে যে আল্লাদির বাপের যে ঘর দুয়ার জমি জামা যতটুকু আছে সবটুকু আল্লাদির আছে, যেহেতু আল্লাদির এখন এক মেয়ে, ওই জন্য সবকিছু আল্লাদির। যোগুর বউ নেওয়ার আগ্রহ স্পষ্ট। যোগু কেন বউ নিতে চায়? যোগু এই কারণে বউ নিতে চায়, কারণ বউকে যদি নিতে পারে তাহলে ওই যে যে জায়গা সম্পদ যা যা আছে সবকিছু কার? সবকিছু যোগুর। আমাদের সমাজে একটা রীতি আছে, এক মেয়ে যে তাকে বিয়ে করে, এক মেয়ে বিয়ে করলে শ্বশুরের যত ধন সম্পদ আছে সবকিছু জামাই, মালিককে জামাই। ঠিক আছে, এইটা চিন্তা করে অনেক ছেলেরা বিয়ে করে, এইটা চিন্তা করে যারা বিয়ে করে তাদের কপালে দুঃখ আছে। তারা না জমি জামা পায়, না সম্পদ পায়, না বউ পায়, তারা কোনো কিছুই পায় না। ঠিক আছে, সামান্যই ছিল তার বাপের। এমনিতেই এক মেয়ে যেগুলো একটু মানে তোমার একটু তাসেরা টাইপের হয়, যেগুলো বাপের এক মেয়ে এগুলো একটু তাসেরা টাইপের হয়। তোমাদের মধ্যে যদি কেউ এক মেয়ে থাকো, আমি খুবই দুঃখিত যে হাসি মুখে এত সুন্দর করে এই সত্য কথাটা বলে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। পবিত্র রমজান মাস চলতেছে, তোমরা মন থেকে ক্ষমা করে দিও, বাট সত্য কথা আমার মুখ দিয়ে এভাবে হাসতে হাসতেই বের হয়ে যায়। তো এরপর দেখো, তারও সিকি মতো ছিল মোটে, বাকি গেছে গোকুলের কবলে। অর্থাৎ আল্লাদির বাপের যে সম্পদ আছে এগুলো তো এখন আল্লাদির কাছে, আল্লাদির উপর, কিন্তু গোকুল আল্লাদির বাপের জায়গা সম্পদ দখল করছে। যেন গোকুল হচ্ছে এই গল্পের খলনায়ক। অনেক সময় খলনায়ক, এটা পরীক্ষাতে আসলে তোমরা অনেকেই বলো যোগু না, খলনায়ক হচ্ছে কে? খলনায়ক হচ্ছে গোকুল। ওকে, তবু মুফতে যা পাওয়া যায় তা যোগুর প্রবল লোভ। অর্থাৎ মুফতে মানে হচ্ছে এমনিতে যে গোকুল দখল করার পরে সামান্য যে একটু সম্পদ আছে, ওই সম্পদটা পেতে চায় কে? গোকুল পেতে চায়। ওই সম্পদটা কে পেতে চায়? গোকুল পেতে চায়। মুফতে যা পাওয়া যায় তার উপরে প্রবল লোভ। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তারা করে না। অর্থাৎ খালি ঘরে তারা আল্লাদিকে রেখে যাবে এই সাহসই তারা কখনো করতে পারে না। হ্যাঁ, দুজন মিলে যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরিসনি আল্লাদি। ডরিসনি মানে কি? ভয় পাস না। ঠিক আছে ভাই, সবসময় উচিত কথা বলা ঠিক না। কেন তুমি কি এক মেয়ে নাকি? আমি একমাত্র মেয়ে। দুঃখিত, অনেকে আছে একমাত্র মেয়ে। আমি আসলে ভাবি নাই যে এত একমাত্র মেয়ে থাকবে। এই রোজার মাসে তোমাদেরকে আসলে আমি কষ্ট দিতে চাই না। ডরিসনি আল্লাদি বলছে ভয় পাস না আল্লাদি, ভয় পাস না। হ্যাঁ, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির। ভাওতা মানে কি? মানে এই যে মামলার কথা, এই যে ভাওতাবাজি করে এইসব ভংচং বলে আমাদেরকে দমাবার কথা, আমাদেরকে দমাতে চাচ্ছে। নয় কৈলেশকে দিয়ে ওসব বলে মোদের, পিসি বলে 2 দিন বাদে ফের আসবে, দেখিস জামাই। অর্থাৎ তোর জামাই 2 দিন পর দেখবে যে এমনিতেই চলে আসবে। তখন সুদলালে বলবে, কই না আমি তো ওসব বলিনি কৈলেশকে দিয়ে। তখন দেখবা যে বলবে, কই না আমি তো কৈলেশকে দিয়ে এসব বলি নাই। আমি একটা চা খাইতে পারলে খুব ভালো লাগতো। আমি এটা দেখি চা। এই তন্ময় এদিকে আসো তো। ওকে, বুঝছো? তোমরা বুঝতেছো? পড়া কি বুঝতেছো না বুঝতেছো না জানো? এই দেখো তো আছে চা পাতা আছে কিনা, 1 কাপ রং চা বানাও তো। তো এই হচ্ছে অবস্থা, বুঝছো? আচ্ছা, এখন চলো আমরা একটু দেখি। এরপর বলছে কি? এরপর দেখো, মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিনই বা। 4 মাসে পড়লি দ্বারা কি বোঝানো হচ্ছে? যে আল্লাদি 4 মাসের গর্ভবতী। তো আল্লাদির সাথে যদিও যোগুর মনের মিল হতো না, মানে বাহিরের মিল নাই, কিন্তু ভিতরের মিল তাদের মধ্যে ছিল। অর্থাৎ যেহেতু সংসার করছে এই জন্য তোমরা অনেকেই এই জায়গাটা কনফিউজড। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই আল্লাদির সাথে তো তার সাথে তো মানে সেপারেশন হয়ে গেছে, তাহলে ভাই বাচ্চা কেন? মানে 4 মাসের গর্ভবতী কেন? তো একটা সার্টেন টাইম তো তারা সংসার করছে। হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে যখন বনিবনা হচ্ছে না তখন হচ্ছে মাসি পিসির কাছে চলে আসে। ঘটনা প্রেক্ষাপটটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো, মা মাসির কাছেই রইতো। তো মেয়েরা সাধারণত যখন গর্ভবতী হয়, সন্তান সম্ভবা হয়, তখন সাধারণত ওই সময়টা দেখবা যে মেয়েরা বাপের বাড়িতে চলে আসে, মার কাছে থাকে ওই সময়টা, শ্বশুর বাড়িতে থাকে না। তো ওই কথাটাই মাসি পিসি তাকে স্মরণ করিয়ে দিয়েছে যে এই সময়টা তো এমনিতেই আমাদের কাছেই থাকতে হবে, এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো। হ্যাঁ, তারপর বলছে যে পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। অর্থাৎ যখন তোর ছেলে হয়ে যাবে না, তখন ছেলের মুখটা দেখলে পাষাণ মন কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। জানিস আল্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো, খোকা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। চুপি চুপি এসে এটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। অর্থাৎ যখনই
এখানে বলতেছে যে মাসি বলতেছে যে মাসির জামাই আল্লাহ এই যোগুর মতো ছিল, কিন্তু যখন তার বাচ্চা যখন হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার পর তখন বলতে যে আমার জামাই আমাকে এটা এসে খাওয়ায়, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। অর্থাৎ বাচ্চা হয়ে যাওয়ার পর অসম্ভব রকম তার কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো বলছে যে তাকে সাহস দিচ্ছে যে তোর জামাইও এরকম কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তোর জামাই এরকম পরিবর্তন হয়ে যাবে। তখন মাসি বলে তোর মেশো ঠিক ছিল, মেশো মানে কি মাসির জামাই, তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, অর্থাৎ শাওরি ননদ ছিল কি ভাগ, একদম ভাগ ছিল। হ্যাঁ, ওই যে বাংলা সিনেমার কি রিনা খান না মিনা খান আছে না, এরকম উঠতে বসতে কি ছ্যাঁচা খেতে, ছ্যাঁচা মানে কি মায়ের, উঠতে বসতে আমারে উদুম কেলাতো, বুঝছো, ভাবলেই বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় তুলে রাখে বাঁচে। অর্থাৎ যখনই আমার মেয়ে হয়ে গেল, তখন আমার শাশুড়ি ননদ এরা এত পরিবর্তন হয়ে গেছে, মনে হচ্ছে আমাকে মাথায় তুলে রাখবে। পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরিস নি, ডর কিসের, অর্থাৎ ভয় নাই। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম, তো এইটা দেখবা যে আমাদের ওই নানি দাদি মা খালাদের মধ্যে একটাই আছে, যদি কোনো মেয়ের সংসারে আগুন, সংসারে অশান্তি, জামাইয়ের লগে বলে না, শ্বশুর বাড়ির লগে না, তখন ওয়ান স্টপ সলিউশন। কি সলিউশন? যে বাচ্চালো, বাচ্চালো ঠিক হয়ে যাবে। জামাই খারাপ, বাচ্চালো, জামাই মদ খায়, বাচ্চালো, শ্বশুর বাড়িতে অশান্তি, বাচ্চালো। এটাই হচ্ছে একমাত্র সলিউশন। যদিও ঘটনাটা আসলে মানে ফানি হলেও ঘটনা আসলে সত্য, কারণ ওই বাচ্চা কাচ্চা হলে তখন দেখা যায় তো মেয়েরা কি করে ওই সেই পথেই আগায়। তো এটা আসলে সত্য যে বাচ্চা কাচ্চা হলে আবার দেখা যায় যে ছেলেদের জীবনে অনেক স্টেপে পরিবর্তন আসে। তার মধ্যে বিয়ে হলে একটা পরিবর্তন আসে ছেলেদের জীবনে, বিয়ে হলে একটা পরিবর্তন আসে, বাচ্চা কাচ্চা হলে মানে বাপ হয়ে গেলে তখন আর একটা পরিবর্তন। আমি এরকম অনেক ছেলে দেখছি যে বাপ হয়ে গেছে, এরপর আগে অনেক আকাম করতো, কিন্তু যখনই ছেলে হয়ে গেছে তখন ছেলের মুখের দিকে তাকায় সে ছেলে একেবারে ভালো হয়ে গেছে। এরকম অসংখ্য মানুষ আছে। আর বিয়ের পরে ছেলেদের জীবনে একটা পরিবর্তন হয়, তবে এই পরিবর্তনটা ভালো হয় খারাপ হয় সেটা ডিপেন্ড করে যে সে আসলে কাকে বিয়ে করতেছে। ছেলে যদি ভালো মেয়ে বিয়ে করে তাহলে তার জীবন জান্নাত, আর যদি ছেলে যদি খারাপ মেয়ে বিয়ে করে তাহলে জীবন জাহান্নাম, জীবন একদম তেজপাতা বানাই দিব। মনে হচ্ছে বিয়ের আগের জীবন অনেক ভালো ছিল। এবং এমন একটা স্টেজে আসে যে ছেলে না পারে মানুষটা বলতে, মেয়েরা তো মোটামুটি মা খালার কাছে বলতে পারে, ছেলেদের এমন একটা অবস্থা, ছেলেরা না পারে মায়ের কাছে বলতে, না পারে বোনের কাছে বলতে, না পারে বাপের কাছে বলতে। আর প্রেম করে বিয়েগুলো তো কথাই নেই, ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তো বউ পাগলামি করে, বউ সমস্যা আছে, ফ্যামিলিরে বলা যায়। প্রেম করে বিয়ে করার পর যখন দেখে সমস্যা, তখন শেষ, নিজের কপাল নিজে খাইছে, কেউ বলতেও পারে না। তখন ওই যে আমাদের সেনাবাহিনীর প্রধানের মতো তখন বুকে কি পাথর বেঁধে রাখতে হয়, এই অবস্থা। না কথা কি ভুল বলছি? ভুল বললে আমাকে বলো যে ভাই আপনার কথা সঠিক না, যদি ভুল বলি তাহলে বলো। তো এরপর বলছে পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরিস নি, ডর কিসের। বাড়ি ফিরে দ্বীপ জেলে, দ্বীপ মানে হচ্ছে বাতি, বাতি জেলে মাসি পিসি রান্না সারতে যায়। বাইরের দিন কাটলো, আল্লাদির পরিশ্রম কিছুই হয়নি। অর্থাৎ বাইরে যদি আল্লাদি সারাদিন ছিল, কিন্তু কাজ সব মাসি পিসি করছে, আল্লাদির কোনো কাজ হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবুও মাসি পিসির কোথায় সে একটু শোয়, শরীর নয় মনটা তার কেমন করছে। অর্থাৎ মাসি পিসি বলে যে একটু রেস্ট নাও, যেহেতু সে আমরা জানলাম যে আল্লাদি অলরেডি 4 মাসের গর্ভবতী, কিন্তু সে একটু ঘুমালেও তার মনটা জানে কেমন, নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। অর্থাৎ আল্লাদির নিজেকে এখন ছেঁচড়া লাগে, গ্রামের মানুষজন তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, তার জন্য মাসি পিসি এত কষ্ট করতেছে, এই জন্য তার নিজেকে ছেঁচড়া লাগে, হ্যাঁ নোংরা লাগে। মাসি পিসির আড়ালে কতজন সে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তার দিকে তাকাচ্ছে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। তরিতরকারির মতো তাকে কেনা যায় কিনা, অর্থাৎ তরিতরকারি যেমন টাকা দিয়ে কিনা যায়, এভাবে আল্লাদিকে কেনা যায় কিনা, এটার জন্য গায়ের কতজন কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে। অর্থাৎ মাসি পিসিকে তারা চেনে যে মাসি পিসিকে এই প্রস্তাব দিলে কি হবে, মাসি পিসি রাজি হবে না। তারা জানে যে মাসি পিসিকে যদি এই প্রস্তাব যদি দেওয়া হয় তাহলে মাসি পিসি রাজি হবে না। হ্যাঁ, মাসি পিসিকে এই প্রস্তাব দিলে মাসি পিসি কি হবে না, রাজি হবে না। এই জন্য অনেকেই দমে গেছে যে না, মাসি পিসিকে এই প্রস্তাব দিয়ে লাভ হবে না, সুতরাং আর এগুলো করে লাভ নেই। এরপর বলছি কিন্তু গোকুল হাল ছাড়েন। এই যে দেখো, আমি ক্লাসের শুরুতেই বলছি গোকুলকে লাভার বয়, সে জানে যে মাসি পিসি হাল ছাড়বে না, মাসি পিসিকে টাকা দিয়ে আল্লাদিকে কেনা যাবে না, তবুও সে হাল ছাড়েনি, সে হাল ছাড়েনি, সে হাল ধরে রেখেছে। ঠিক আছে, সে কি করছে, সে হাল ধরে রাখছে, বুঝছো। আচ্ছা, এবার আমরা একটু দেখি সে কিভাবে হাল ধরে রাখছে, কিভাবে সে আল্লাদিকে পেতে চায় বাংলা সিনেমা স্টাইলে। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো। আমার কথা কিন্তু খুব বাস্তব, তোমাদের বয়স কম, তোমরা অনেকে হয়তো বুঝবা না, কিন্তু কথা বাস্তব ভাইয়া। জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক ছোট থেকে এগুলো দেখে আসছি, অনেক ছোট থেকে অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু নিয়ে আসছি। আমি তানভীর, আমার বয়স কম, কিন্তু আমার যে পরিমাণ অভিজ্ঞতা আছে, এটা আমার বয়সে আমার থেকে আরও 4 গুণ মানুষ বেশি বয়স হলে ওই এক্সপিরিয়েন্স তার নাই, ওই এক্সপিরিয়েন্স তার নাই। সেটা তুমি ছাত্র অবস্থায় বলো, সেটা তুমি কর্মজীবনে বলো, সব জায়গাতে আমি আসছি।
বুঝছো, সব জায়গাতে আমি আসছি। তো আমার অভিজ্ঞতা অনেক, কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? তোমরা তো মাত্র ইন্টার পরীক্ষা দিবে। আমি তোমাদের বয়সে থাকতে, তোমাদের বয়সে যখন ছিলাম, তখন আমি যে টাকা ইনকাম করতাম, তোমাদের বয়সে, তোমরা তো মাত্র ইন্টারে পড়ো, মানে ইন্টার পরীক্ষা দিবা। তো আমি যখন তোমাদের এখন যে এইজে থাকতে আমি যে টাকা ইনকাম করতাম, ওই অ্যামাউন্টটা, ওই ফিগারটা নাই বলি, কিন্তু ওই ফিগারটা ইনকাম করতে গেলে একটা মানুষকে যে কত হাজার মানুষের সাথে মেশা লাগে, সেটা আমি মিশছি, সেটা আমি বুঝছি। অনেক বাজে মানুষকে খুব কাছ থেকে দেখছি, অনেক ভালো মানুষটা খুব কাছ থেকে দেখছি। তো এই জন্য জীবনে আসলে অনেক অভিজ্ঞতা, জীবনে অনেক জায়গাতে অনেক ধোঁকা খাইছি, অনেক জায়গাতে অনেক লস হয়েছে, অনেক জায়গাতে অনেক লাভ হয়েছে, অনেক ভালো মানুষের কাছে গেছি, অনেক ভালো মানুষের কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক খারাপ মানুষের কাছ থেকেও অনেক জিনিস দেখে সেখান থেকে শিক্ষা নিছি। জিনিসগুলো হয়তো বলি, তোমরা অনেকে হয়তো একটা হাসির ইমোজি দিয়ে হয়তো উল্টাই দাও যে হাসির ইমোজি দিয়ে হয়তো এখানে এসে, কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে আসলে কথাগুলো দেখবে যে সূত্র মিলে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কথা বুঝছো? আচ্ছা, তো এরপর দেখো আমরা একটু দেখি যে মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। অর্থাৎ গোকুল কি করছে? মাসি পিসিকে পাগল করে তুলছে। ওই যে দাও না মানে দাও না বলতে আল্লাদিকে দাও না, এভাবে সে কি করছে? পাগল করে তুলছে। সে টাকা দিতে চায়, মায়ের ভাড়া শব্দের অর্থ হচ্ছে মায়ের চেয়েও বেশি। ওকে, আচ্ছা, মানে মায়ের চেয়েও বেশি তার এই মাসি পিসি। অর্থাৎ এখন যেহেতু তার মা নাই, মায়ের থেকেও বেশি তার এই মাসি পিসি। কি দুর্ভোগ তার জন্য, অর্থাৎ কি দুর্ভোগ তার জন্য। হ্যাঁ, মাসি পিসি এত যন্ত্রণার জন্য দেওয়াচ্ছে। হ্যাঁ, সে না হয় শ্বশুর ঘরে লাঞ্ছনার সহিত যোগুর লাথি খেত, ঈশ্বর তন্দার করে শিউরে উঠে আল্লাদি। অর্থাৎ ঈশ্বর মানে হচ্ছে হালকা, ঈশ্বর শব্দের অর্থ কি? হালকা। আর তন্দ্রা শব্দের অর্থ হচ্ছে ঘুম। অর্থাৎ হালকা ঘুমের ঘরে আল্লাদি এসব চিন্তা করে সে শিউরে উঠে। এক পাশে মাসি, আরেক পাশে পিসি। হ্যাঁ, না থাকলে শুলে কি তার চলবে কোনোদিন? অর্থাৎ এক পাশে মাসি থাকবে, আরেক পাশে পিসি থাকবে, মাসি পিসির মাঝখানে সে না ঘুমালে তার কোনোদিনই হবে না। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বুঝছো? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। আমাকে একটু বলো তো ভাইয়া, বুঝছো কিনা? ওকে, ভেরি গুড, হোপফুলি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তো এবার চলো আমরা একটু দেখি। এরপর আমরা দেখি রান্না সেরে খাবার আয়োজন করছে মাসি পিসি। অর্থাৎ মাসি পিসি অলরেডি সারাদিন কাজ কাম করে এসে তারা কি করছে? রান্নার জন্য তারা বসে গেছে। ওকে, রান্নার জন্য তারা বসে গেছে। হ্যাঁ, ঠিক আছে, রান্নার জন্য তারা কি করছে? তারা বসে গেছে। তখন রান্না রেডি, একবারে ভাত বেড়ে আল্লাদিকে ডাকবে। ভাগাভাগি করে তাদের কাজ এমন সহজে হয়েছে যে বলাবলি করার তাদের দরকার হয় না। অর্থাৎ একজন আরেকজনকে কোনো কিছু বলার দরকার হয় না। তারা এইভাবেই কাজ করেছে, দুজনে মিলে কাজ করে যেন একজন করেছে। এবার ব্যঞ্জনে নুন দেবে একথা বলতে হয় না পিসিকে। অর্থাৎ ব্যঞ্জন মানে হচ্ছে রান্না। অর্থাৎ মাসি একজন আরেকজনকে বলা লাগে না যে তুমি রান্নায় নুন দাও। একজন মানে অটোমেটিক তাদের মধ্যে বোঝাপড়াটা এমন হয়ে গেছে যে একজন আরেকজনকে এভাবে বলেই সব কাজ করা হয়ে যাচ্ছে। বলা বলি করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। অর্থাৎ তারা যখন খাইতে বসছে, কাজ যখন শেষ, তখন তারা আল্লাদিকে নিয়ে চিন্তা করতে যে কিভাবে আল্লাদির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে। জামাই যদি আসে একটা করা কথাও তারা বলবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটবে, পুরুষ মানুষ যতই হোক এটা করা উচিত না, এবার কিছু বলা হবে না তাকে। অর্থাৎ তারা চিন্তা করতে যে এবার যদি যোগু যদি আসে, যোগুকে একটা কথাও বলবে না, জামাই এসেছে তাই আনন্দে রাখবে, ঠাই নেই এ ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে। স্বামী এসেছে বলে যেন গদগদ হবার ভাব দেখায়। গদগদ মানে হচ্ছে খুশি। অর্থাৎ স্বামী আসছে, আল্লাদি যাতে মুখ বাঁকা করে যাতে বসে না থাকে, সে যাতে খুশি থাকে এই ভাব যাতে দেখায়। যে কদিন থাকবে জামাই সে যেন অনুভব করে সে এখানকার কর্তা, সে এখানকার সর্বেসার্বা মানে হচ্ছে সব বা প্রধান। অর্থাৎ যতদিন গোকুল আসবে সেখানে থাকবে, সে যাতে এটা ফিল করে যে সে এখানকার সব। বাইরে থেকে এমন সময় বাইরে থেকে হাঁক আসে, হাঁক মানে হচ্ছে ডাক আসে কার? কানাই চকিদার। তখন বাইরে থেকে এই যে এত রাতে কানাই চকিদার কি করে? তাদেরকে ডাক দেয়। মাসি পিসি পরস্পর মুখের দিকে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। এই যে নিঃশ্বাস পড়ে দুজনে, দীর্ঘ নিঃশ্বাস, এটা হচ্ছে কি মানে খুব হতাশ হয়ে গেলে এই সময় রাতে কানাই চকিদার আসছে। আর কানাই চকিদার হচ্ছে গোকুলের লোক, তার মানে ডেফিনেটলি ভালো কোনো নিউজ না, খারাপ নিউজ। সারাটা রাত গেছে লড়ে সরকার বাবুর সঙ্গে বাজারে হ্যাঁ তেলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন শেষ। অর্থাৎ সরকার বাবু নামে একটা ক্যারেক্টার আছে, তার সাথে বাজারে খাজনা নিয়ে
মাসি পিসি সারাদিন ঝগড়া করছে, এখন আবার এসে দেখেছে এটা। এখন এলো কানাই, হাঙ্গামা না এসে রাতে, হাঙ্গামা বলতে বোঝানো হচ্ছে দিনে, মানে যখন অনেক কোলাহল ছিল দিনের বেলায় না এসে আসছে রাতে, গায়ের লোক যখন ঘুমাচ্ছে। রসুই চালার ঝাঁপ এটে মাসি পিসি বাইরে যায়, অর্থাৎ মাসি পিসি রসুই চালা মানে হচ্ছে এটাকে বলে রসুই ঘর বা পাকঘর যেটাকে বলে, ওইটার যে ঝাঁপ দরজাটা লাগিয়ে দিয়ে মাসি পিসি বাইরে আসে। শুল্কপক্ষের একাদশী উপোস করেছে তারা, অর্থাৎ যে আমরা যেমন রোজা রাখি তারা এরকম শুল্কপক্ষের একাদশীতে কি করে, উপোস থাকে দুজন গতকাল। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। দ্বাদশীতে সাধারণত জ্যোৎস্না অনেক বেশি উজ্জ্বল হয়, রাতটা অনেক বেশি আলোকিত থাকে। কানাইয়ের সাথে গোকুলে যে 3 জন পেয়াদা এসেছে, পেয়াদা মানে হচ্ছে চামচা বলা যায় আর কি, এসেছে, তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা, অর্থাৎ যার মাথায় লাল পাগড়ি পরা ছিল সে তার অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি, এত রাতে? পিসি বলে মরণ নেই। মাসি বলে এত রাতে কেন, কাছারি বাড়িতে আমাদেরকে যেতে হবে। এখন কাছারি বাড়ি জিনিসটা কি, তোমরা এটা অনেকে জানো না। কাছারি বাড়ি মনে হচ্ছে আগেরকার দিনে দেখবা যে এখনো অনেক বাড়িতে আছে যে বাড়ির মাঝখানে, বাড়ির সামনে একটা ঘর থাকে, ওই ঘরে সাধারণত সালিশ দরবার হয়। তো ওখানে কাছারি বাড়ি বলতে ওই জিনিসটা বোঝানো হচ্ছে যেখানে সালিশ দরবার হয়। কানাই বলে দারোগা বাবু এসেছে, বসে আছেন বাবুর সাথে। তো খেয়াল করো, দারোগা বাবু অর্থাৎ থানা থেকে দারোগা বাবু আসছে, বাবুর সাথে বসে আছেন। এই বাবু বলতে বোঝানো হচ্ছে গোকুল, তার মানে বুঝতে পারতেছো গোকুল দারোগা বাবুকে এনেছে। যেতে হবে গো একবার দিদি ঠাকুরুনটা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে কানাই চৌকিদার মাসি পিসিকে কি বলে সম্বোধন করে। উত্তর হচ্ছে দিদি ঠাকুরুনরা। উত্তর হচ্ছে কি, দিদি ঠাকুরুনরা। তাকে দিদি ঠাকুরুনরা বলে কি করে, সম্বোধন করে। চা মানে চা না থাকলে বুঝছো যে আমার যে কি হতো, আমি মাঝে মাঝে চিন্তা করি, মানে খুব আমি মানে রং চা, দুধ চা না, রং চা আমি খুবই পছন্দ করি। এটা আমার খুব পছন্দের জিনিস। এটা খাইতে আমি যখন ক্লাস নিই তখন আমি এটা মানে রং চা খাই, কারণ রং চা খাইলে তখন শরীরে একটা হিট চলে আসে, বুঝছো। তো তোমাদের আমি তো এত ডেডিকেটেড যে আমি আসলে কি মানে তোমার চা মানে ক্লাসে চাই খাইতে পারি না। দেখো এই যে চাটা কিন্তু এখন খাইতেই পারিনি। ভাই বাংলা ক্লাস 4.0-তে সেম বাবু বুঝাইছেন, মোটামুটি ক্লিয়ার। তারপরও ক্লাসটা কি জানি লিখছে, তারপরও ক্লাসটা তোমরা যারা আমার বাংলা ক্লাস কোর্সে যারা ছিল তারা জানো যে বাংলা ক্লাস কোর্সে আমি কত ধরে পড়াইছি, এবং তোমাদের পাওয়ার প্লেতেও কিন্তু এর থেকে আরও চেষ্টা করি যে আরও আপডেট, প্রতিদিনই যাতে আপডেট করে যাতে পড়াইতে পারে, ভালোভাবে যাতে পড়াইতে পারে, বুঝছো। তো আমি চেষ্টা করি সবসময়, জানি না আসলে কতটুকু পারি তোমাদেরকে। তো আমি সবসময় চেষ্টা করি যে একটু তোমাদেরকে, দেখো সাহিত্য জিনিসটা হচ্ছে কি, সাহিত্য হচ্ছে ফিল করে পড়ার বিষয়, এটা অনুভব করতে হবে তোমাকে। এখানে এটা আমার এই ক্লাস করলে তুমি মাসি বেশি গল্পে একদম যা প্রশ্ন আসবে তুমি তাই পারবা, ব্যাপারটা এরকম না। আমার ক্লাস করলেই তুমি এই ক্লাস পাবা, তাও এরকম না। মানে ফ্যাক্ট হচ্ছে তুমি আমার ক্লাস করলে তুমি জিনিসটা ফিল করতে পারবে। আমি তোমাকে অ্যাটলিস্ট এটা বলতে পারি, তুমি মাসি বেশি গল্পে এর আগে অনেক কলেজে পড়ছো, অনেক ভাইদের কাছে পড়ছো, হয়তো ভালো পড়াইছো অনেক, কিন্তু ওই যে সাহিত্যর যে আসলে ফিল করার যে ব্যাপারটা আছে না, ওই ব্যাপারটা আসলে আসে না সব সময়, সব জায়গা থেকে এটা পাওয়াও যায় না। তো আমি ওই জায়গাটাতেই টাচ করার জন্য চেষ্টা করি যে সাহিত্যটা আসলে আমাদেরকে ফিল করে পড়তে হবে। সাহিত্য আমাদেরকে কেন বই ধরে ধরে পড়তে হবে, আমরা সাহিত্য পড়ে পড়ে শুনে শুনেই আমরা সাহিত্যগুলো পড়বো, নিজ থেকেই সাহিত্যটা পড়বো। এটা পড়ার মধ্যে মজা। মাসে বেশি এতদিন খালি শুনে আসছি একটা গল্প, বাট এই গল্পের ভিতরে আসলে কি আছে, কোন লাইনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, তৎকালীন আসলে সমাজ ব্যবস্থাটা কেমন, সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই, এবং এইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো এরপর বলছে যে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। তখন কানাই বলে যে তোমরা যদি না যাও তাহলে তোমাদেরকে বেঁধে নিয়ে যেতে বলছে। মাসি বেশি মুখে মুখে তাকায়। হ্যাঁ, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3 জন ঘুট মেরে বসে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি বেশি এটা দেখতে পাইছে যে কাঁঠাল গাছের নিচে, এখান থেকেও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে 3-4 জন যে বসে আছে তারা কাঁঠাল গাছের নিচে বসে আছে। ওরা যে গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, ওসমান, তাদের সন্দেহ নেই। অর্থাৎ গায়ের যে গুন্ডা আছে, সাধু, বৈদ্য, এটা মাসি বেশি বুঝতে পারছে। বৈদ্যের ফেটি, এখানে হচ্ছে বৈদ্য, দেখে এই যে বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটার ফাঁকে জ্যোৎস্না পড়ে, অর্থাৎ কাপড়ের একটা পটি বাঁধা, এই পাটি বাঁধা এটা বৈদ্যের চুলে ছিল আর কি, বা মাথায় ছিল। তারপর বলছে তারা যাবে কাছারি বাড়িতে, কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। অর্থাৎ এইবার ঘটনা বুঝতে পারছো যে কেন কানাই আসছে। কানাই মাসি বেশিকে কাছারি বাড়িতে নিয়ে যাবে, আর ওই যে 3 জন কাঁঠাল গাছের নিচে যে 3-4 জন বসে আছে, ওরা আল্লাদিকে ধরে লাভার বয় গোকুলের কাছে কি করবে, ট্রান্সফার করে দেবে। গোকুল যখন দেখছে যে টাকা দিয়ে মাসি বেশিকে কেনা যাচ্ছে না, তখন সে জোর করে ভালোবাসা আদায় করবে, যে বাংলা সিনেমার মতো। বাংলা সিনেমার মতো। তো এই অবস্থা আর কি। মাসি পিসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? বলছে আমরা একজন যাই। পিসি বলে আমি যাই, চলো। কর্তা ডেকেছে 2 জনকে। তখন কানাই বলে যে তোমাদের 2 জনকে ডাকছে। মাসি পিসি 2 জনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, অর্থাৎ আমি কাপড়টা পরিবর্তন করে আসি, ছেড়ে আসি।
এটা বুঝাচ্ছে। তো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। আল্লাদির বাপের বেশিরভাগ সম্পদ কে দখল করেছে বলো তো? আল্লাদির বাপের বেশিরভাগ সম্পদ কে দখল করেছে? তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হচ্ছে গোকুল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে এই যে বি, গোকুল। হ্যাঁ, গুড। এরপর আসলে আমরা একটু দেখি রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে। এগুলো খুবই নর্মাল এমসিকিউ, বাট পরীক্ষাতে এগুলো আসলে আমরা আসলে এলোমেলো করে ফেলি। হ্যাঁ, বাইরে থেকে হাঁক আসে কার? উত্তর হচ্ছে কার? বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের। হ্যাঁ, কার বলতো? কানাই চকিদারের। কার বলতো? কানাই চকিদারের। হ্যাঁ, কার বলো? কানাই চকিদার। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো। এরপর কোশ্চেনটা দেখো যে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুপটি মেরে বসে আছে? কতজন? এটা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিন্তু। দেখবা যে বোর্ডে, মানে বোর্ড পরীক্ষা দিতে যাও, কলেজে টেস্ট পরীক্ষা দিতে যাই দিতে যাও, দেখবা যে এই এমসিকিউ গুলো পরীক্ষাতে অনেক বেশি কমন চলে আসছে। তাহলে উত্তর হচ্ছে কি ৩-৪ জন। হ্যাঁ, ৩-৪ জন। আচ্ছা, এরপর দেখো পিসি বলে হাত ধুয়ে আসি, অর্থাৎ মাসি বলছে যে ঠিক আছে আমি কাপড়টা ছেড়ে আসি, আর পিসি বলছে ঠিক আছে আমি হাতটা ধুয়ে আসি, ১ দণ্ড লাগবে, একটু সময় লাগবে। তাড়াতাড়ি ফিরে এসে তারা মাসি নিয়ে আসে ভটি হাতে, আর পিসি হাতে নিয়ে আসে রামদার মতো মস্ত বড় কাটারি। এখানে খুব গুরুত্বপূর্ণ, মাসি এবার হাতে করে একদম বটি নিয়ে আসে, আর পিসি নিয়ে আসে কি রামদার মতো মস্ত বড় এক কাটারি। হ্যাঁ, এটা হচ্ছে কাটার অস্ত্র আর কি, এটা নিয়ে আসে। মাসি বলে কানাই কর্তাকে বলো মেনুক এত রাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে। লজ্জা মানে কি? লজ্জা, কালকে সকালে যাব। পিসি বলে এত রাতে মেনুককে কাছারি বাড়িতে ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? অর্থাৎ কেন এত রাতে ডাকছে, লজ্জা করে না? কানাই ফুঁসে উঠে না যদি যাও ঠাকুরুন্ডা ভালোই ভালোই, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বাটিটা বাড়িয়ে ধরে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে, এসো কে গিয়ে আসবে, এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেবো। তো বলতেছে কি যে আমাদেরকে ধরে বেঁধে নিয়ে যাবে, আসো, কে আসবে আসো, এক কোপে কি করব, গলা শরীর থেকে নামাই দিব। তো ঘটনা অনেকটা এরকম আর কি, ঘটনা অনেকটা এইরকম ঘটনা অনেকটা এইরকম, ঘটনা অনেকটা এইরকম, বুঝছো? আমি নিজে বানাইছি। ওকে, তো এরপর দেখো আমরা এরপর যাই। তো আমরা একটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেনটা হচ্ছে যে পিসি ঘর থেকে কি নিয়ে, বলতো পিসি ঘর থেকে কি নিয়ে ফিরে আসে? দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ যে মাসি কি নিয়ে আসে, পিসি কি নিয়ে আসে। ওকে, কোশ্চেনগুলো সলভ করো দ্রুত। তাহলে কি দেখো, মাসি কি নিয়ে আসে, পিসি কি নিয়ে আসে, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করো জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। দেখো এই যে এখানে কিন্তু আবার বলতেছি যে মাসি নিয়ে আসে বটি, মাসি কি নিয়ে আসে বটি, আর পিসি নিয়ে আসে কি কাটারি। খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। মাসি নিয়ে আসে বটি আর পিসি নিয়ে আসে কি কাটারি। তাহলে যেহেতু এখানে কার কথা বলছে বলো তো ভাইয়া, যেহেতু এখানে কার কথা বলছে বলো তো, যেহেতু এখানে পিসির কথা বলছে, তাহলে উত্তর হচ্ছে কাটারি। ঠিক আছে, এখন কাটারিটা কিসের মতো? কাটারিটা রামদার মতো, নট রামদা, রামদার মতো কাটারি। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে কি কাটারি। আচ্ছা, এরপর দেখো পিসি বলে আয়না বজ্জাত হারামজাদা এগিয়ে আয়না, কাটারির কোপে গলা কাটি দু একটার, অর্থাৎ তোদের দুই একটার গলা কাটারির কোপে কেটে ফেলি। ঠিক আছে, তারপর বলছে দু পা এগোয় তারা ধীরে পড়ে, অর্থাৎ কানাই এবং তার লোকজন দুই পা এভাবে আগায়, কিন্তু খুব ভয় পেয়ে তারা আগায়। মাসি পিসির মধ্যে ভয় লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গেছে, অর্থাৎ মাসি পিসির মধ্যে কোনো ভয় নেই। মারাত্মক ভঙ্গিতে বটিয়া দাও উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোন কানাই, এ কিন্তু এর কি নয়, অর্থাৎ এটা কিন্তু মজা না, ইয়ার কি না।
তোমাদের সাথে মোরা মেনুক পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করবো ঠিক, হ্যাঁ তোমাদের সাথে হয়তো আমরা পারবো না, কিন্তু তোমাদের দু একটার হাতে পায়ে কোপ দিতে পারবো, এটা তো অ্যাটলিস্ট পারবো। পিসি বলে মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দেয় মানে কি? ডাক দেয়। গলা ছেড়ে দেয়, দ্যাট মিনস কি বলতো? দ্যাট মিনস ডাক দেয়। প্রথমে শুরু হয় মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়। ও তখন তারা আশেপাশে তাদের যে বাসিন্দারা আছে তাদেরকে ডাক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ওগু কানুরমা, বিপণী, বংশী, এই নামগুলো ধরে তারা কি করে? তারা ডাক দেয়। কানা অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। এই যে যখন আশেপাশে মানুষদেরকে যখন ডাক দেয়, তখন কানাই তার দলবল নিয়ে একেবারে চলে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে, কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দিয়ে বাইরে বেরোয়, অর্থাৎ অনেকেই চলে আসে, আবার কেউ জানালা দিয়ে দেখে যে কি হয়েছে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক মানে কি? ডাক দিলে পাড়ায় এত লোক ছুটে আসে, এমনভাবে পান খুলে, এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার হয়, সাহস পায়। জানা ছিল না মাসি পিসি। অর্থাৎ মাসি পিসি কি করে? মাসি পিসি ডাক দেয়। মাসি পিসি ডাক দেয় যে মানে মাসি পিসি কল্পনাও করতে পারে না যে গ্রামে বিপদে পড়ে ডাক দিলে এত মানুষ কি করে চলে আসে। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য। এত লোক এসে পড়বে আশা করিনি। তাদের জন্য যতটা না, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে বেরোয়। অর্থাৎ ওই মানুষগুলো মনে হচ্ছে মাসি পিসির জন্য আসে নাই। গোকুল আর কানাই এরা গ্রামের মানুষকে এতটা নির্যাতন করছে যে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মনে হচ্ছে গ্রামবাসী বের হয়ে আসছে। কেমন একটা স্বস্তি বোধ করছে মাসি পিসি, বুকের মধ্যে নতুন জোর পায়। অর্থাৎ গ্রামবাসী যখন এত মানুষ যখন চলে আসে তখন তারা একটা নতুন একটা জোর পায়। পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়া সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল। অর্থাৎ এখানে একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে সোনা। এই তাদের ঘরে কি করছে? একবার আগুন ধরে দিয়েছিল। অর্থাৎ তারা তাদের মেয়েদেরকে কুটুম বাড়িতে সরাই দিয়েছে। এই জন্য প্রতিপক্ষ শত্রুপক্ষ তাদেরকে আগুন ধরাই দিয়েছে। খানিকটা চুপচাপ দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা, অর্থাৎ রাতটা জেগে থাকতে হবে। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। অর্থাৎ তারা কাঁথা কম্বল কেন চুবিয়ে রাখবে? এই ভালো করে খেয়াল করো, এইভাবে পড়ানোর পরে যদি না পারো তাহলে দুনিয়ার কোনো জায়গাতে গিয়ে তুমি পারবা না। হাতে সময় কম, তোমাদের এসএসসি পরীক্ষা তো খুব সামনে, তাই না? হাতে সময় কম। আমি ক্লাসে যেভাবেই পড়াই, বাট একটা জিনিস আমি এনশিওর করি, সেটা হচ্ছে যেভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যাটলিস্ট তুমি একটা ভালো নাম্বার তুমি তুলতে পারবা। তোমরা যারা আমার একাডেমিক কোর্সে ছিলে তোমরা জানো যে আমি আমার পড়ানোর প্রতি আমি কতটা ডেডিকেটেড। তো আমি সবসময় এটা চেষ্টা করি যে আমি আমার ক্লাস করে তুমি ভালো লাগবে সেটা ঠিক আছে, বাট সেটার সাথে সাথে আরেকটা জিনিস যাতে তোমার যাতে কাজে লাগে, পরীক্ষায় যাতে আসলে অ্যাটলিস্ট নিজের মতো করে সিকিউগুলো যাতে, এই যে কথাগুলো যে একটা গল্প পড়াতে গেলে প্রাসঙ্গিক অনেকগুলো ঘটনা টেনে আনি, এটা তোমার সিকিউ লেখার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। এটা তুমি কল্পনা, এটা তোমার কাছে জাস্ট মজা মনে হতে পারে, বাট এটা সিকিউ লেখার ক্ষেত্রে তোমার অনেক বেশি। যখন তোমাকে বর্তমান পরিস্থিতির সাথে উদ্দীপকের সাথে যখন তোমাকে মিলাতে বলবে আরেকটা ক্যারেক্টার দিয়ে, তখন এটা অনেক বেশি হেল্প হবে। তো সিকিউটা হচ্ছে মানে সৃজনশীল মানে কি? সৃষ্টিশীল, নিজে তৈরি করতে হবে। ওটা ওই না লেকচার বই, পাঞ্জাবি বই, রয়্যাল বই থেকে মুখস্থ করো, দরকার নাই। এটা নিজে তৈরি করতে হবে। এই তৈরি করার সৃজনশীলটা তোমার মধ্যে তৈরি করতে হবে। ওকে, আচ্ছা। তো এরপর দেখো, আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে, অতি সদর্পে তারা বিছানা থেকে উঠে। আল্লাদির বাপের আমলে গরুটা নেই, গামলাটা আছে। অর্থাৎ যে গরুর খাবার দেয় না বড়, ওইটা আছে। গরু নাই কিন্তু গরুর গামলাটা আছে। খরা থেকে জল, খরা বলতে বোঝানো হচ্ছে কলস থেকে জল ঢেলে, হ্যাঁ, মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া কম্বল চুবিয়ে রাখে। আচ্ছা, তারা কেন কাঁথা কম্বল চুবিয়ে রাখে? অর্থাৎ তাদের ঘরে যদি গোকুল যদি আগুন ধরিয়ে দেয়, গোকুল কানাই এরা যদি আগুন ধরিয়ে দেয়, তাহলে এই কাঁথা কম্বল, ভেজা কাঁথা কম্বল দিয়ে তারা কি করবে? তারা ঘরে আগুন নেভাতে পারবে। হ্যাঁ, চালায় আগুন ধরে উঠতে গোড়ায় চাপ দিয়ে নেভানো যাতে সহজ হয়। অর্থাৎ ঘরের চালে আগুন উঠতে না উঠতে যাতে ওই কাঁথা কম্বল দিয়ে তারা চাপ দিয়ে আগুনটা যাতে কি করতে পারে? নেভাতে পারে। তাদের মনে একটা ভয় কাজ করতেছে। খরা আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখে ডোবা থেকে। ডোবা তো বুঝোয় ওই যে ঘরের পাশে যে ইয়েগুলো থাকে, পুকুর টাইপের আর কি, এখান থেকে তারা কলস বা হাঁড়ি এগুলোতে তারা পানি এনে রাখে, যাতে আগুন যদি ধরাই দেয় গোকুলরা, তারা যাতে সেটা প্রোটেক্ট করতে পারে।
বটি আর দা রাখে হাতের কাছে, অর্থাৎ তাদেরকেও আক্রমণ থেকে, অন্যরা শত্রুপক্ষ যারা, তাদেরকে সব রকম আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা কি করে, হাতের কাছে বটি আর তারা দা রাখে, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে মাসিপিসি। অর্থাৎ মাসিপিসি এই গল্পে একটা বুদ্ধিদীপ্ত একটা তাদের একটা প্রতিবাদ তাদের মধ্যে দেখা যায়, যে তারা কি করে, তারা এটাকে একেবারে হাতের কাছে সব কিছু অস্ত্রশস্ত্র নিয়ে থাকে, তারা যে শত্রুপক্ষ থেকে নিজেকে কীভাবে আটক করে, মানে প্রোটেক্ট করতে পারে। এই জন্য এটাকে বলছে যে যুদ্ধের আয়োজন। মাসিপিসি গল্পটা শেষ হয়েছে মাসিপিসির বুদ্ধিদীপ্ত যুদ্ধের আয়োজনের মধ্য দিয়ে মূলত এটা শেষ হয়। এখন দেখো আমি যে তোমাদেরকে যে পড়াইলাম, এই পড়ানোটা আমরা একটু দেখি, হ্যাঁ, এই যে পড়াইলাম এই পড়ানোটা আমরা একটু বোর্ডের কোশ্চেন সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে ভাইয়া যা পড়াইছে সেটা আসলে কোশ্চেন আসলে আসে কিনা। তো দেখো এখানে কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2024, মাসিপিসি গল্পে তাদের সংগ্রামী জীবনের নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? বলো তো কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? একটা খুবই কষ্টের কথা তোমাদেরকে একটু বলি। তো আমরা মানে তোমাদেরকে না আসলে সব কিছু ঠিক আছে ভাই, পুরোটা পড়ার শখ আমার, পড়াইলাম তোমাদের পাঠ্যবইতে যা আছে সবই পড়াইলাম, প্রত্যেক লাইন বাই লাইন পড়াইলাম। আমি কখনোই দেখো বিলাসী বলো অপরিচিতা বলো অনেক জায়গাতে অনেকেই কি করে যে ওগুলো সামারি পড়ায়, মানে পুরো গল্পটা রিডিং পড়ায় না, কিন্তু আমি কখনোই এই কাজটা করি না। হ্যাঁ, নাটক উপন্যাসের ক্ষেত্রে আলাদা, নাটক উপন্যাস চাইলেও রিডিং পড়ানো যায় না, এটা তো পড়াইতে গেলেই এই নাটকের উপরেই 10-12টা ক্লাস লাগবে, তাই না, যদি রিডিং পড়াইতে যাই। তো সেটা আমি ওইভাবেই ক্যাপচার করে দেবো তোমাদেরকে। তো বাট গল্প যত বড় গল্পই হোক আমি সেটা পড়াই, এইচএসসি লেভেলের স্টুডেন্টকে আমি সেটা পড়াই, এইচএসসি লেভেলের স্টুডেন্টদেরকে আমি সেটা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এই কোশ্চেনের আনসার কি হবে বলো তো ভাইয়া? এই কোশ্চেনের আনসার হচ্ছে তারা এই যে অন্যের বাসায় কাজ করে, এটা তারা করেনি। তো এইটা দেখো, এটা আসছে দিনাজপুর বোর্ড 2024। লিপির অনুমতি ছাড়া তার স্বামী, এখানে আসো যে লিপি নামে আমরা একটা ক্যারেক্টার পাই, লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে, অর্থাৎ লিপির অনুমতি নাই, তার স্বামী কি করে, দ্বিতীয় বিবাহ করে। তো এটা দ্বিতীয় বিবাহ করা ইসলামে বৈধ, এটা খারাপ কিছু না, কিন্তু কথা আছে যে তোমরা ছেলেরা যে 4 বিয়ে করবা এটা বলে যে তোমরা যে চিল্লাও যে তোমরা 4টা বিয়ে করবা, কয়টা বিয়ে করবা? আমাদের ছেলেরা এখন একটা দুনিয়ার কোনো হাদিস জানুক আর না জানুক, একখান খুব ভালো করে জানে যে 4 বিয়ে নাকি সুন্নত। তো 4 বিয়ে ভালো কথা, 4 বিয়ে করবা। এখন 4 বিয়ে করতে গেলে পরের বউ তো অনুমতি নেওয়া লাগবে। ধরো তুমি এক্স নামে একজনকে বিয়ে করছো, এখন তুমি যদি ওয়াই নামে আরেকজনকে বিয়ে করতে যাও, তো এক্স এর অনুমতি নিয়ে ওয়াইকে বিয়ে করতে হবে। আবার তুমি যদি জেডকে বিয়ে করতে যাও, তাহলে এক্স ওয়াই এই দুইজনের অনুমতি নিয়ে তুমি জেডকে বিয়ে করতে হবে। এই অনুমতি নাইলে কিন্তু বিয়ে কিন্তু আবার হবে না। আর এই যে যত গর্জে তত বর্ষে না, তোমরা যে এই যে 4 বিয়ে করে লাফাও, অত সহজ না, অত সহজ না। ইফতারি করার পর কয় ঘন্টা পরে, এই যে মাঝখানে যে 1-1.5 ঘন্টা যে সময় থাকে, এই 1 ঘন্টা পরও ইফতারি খাওয়ার পরে তোমরা শুয়ে যাও, বিছনার সাথে মিশে যাও, আর তোমরা করবে 4 বিয়ে। রোজা থেকে এই আল্লাহর দেওয়া ফজর থেকে মাগরিব পর্যন্ত অন্তত 4-5 ঘন্টা তো পড়া যায়। 4-5 ঘন্টা পড়তে পারো, 1 ঘন্টাও পড়তে পারো না, তোমরা হাঁপাই যাও। এই ধৈর্য তোমাদের নাই, তোমরা করবা 4 বিয়ে। তারাবির নামাজ পড়তে গেলে কোন রকম এশার নামাজটা পড়ে চলে আসো, 20 টাকার তারাবি বাদ দাও, 8 টাকাতেই তোমরা পড়তে পারো না, তোমরা করবা 4 বিয়ে। এত লাফাইও না, বুঝছো? তো এখানে আমরা দেখলাম যে লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিক নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকা স্বর্ণ অলংকার চুরির মামলা দিয়ে দেয়। এটা কিছু হইলো? তুই বিয়ে করছস, তোর বড় তুই মারলি, আবার মামলাও দিয়ে দিলি। আচ্ছা যাই, ঘটনা এখানেই শেষ না। তো আমরা একটু দেখি যে উদ্দীপকের নিশাম মাসিপিসি গল্পের কোন ক্যারেক্টারের সাথে সম্পর্কিত, বলো তো, বলো। তাহলে বলো তো এটা কি হবে? এটা হচ্ছে কি, এই যে আমাদের এইটা যোগুর সাথে, হ্যাঁ, যোগু নির্যাতন করতো, এখানে নিশাম নির্যাতন করে। উদ্দীপকের মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ পুরুষের আধিপত্য, নারীর অসহায়তা, নারী নির্যাতন, হ্যাঁ 3টাই হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো মাসিপিসির মধ্যে গভীর ভাব হয়ে ওঠে কখন? অর্থ উপার্জন করে বলে, 2জন বিধবা বলে, একসঙ্গে ব্যবসা করে, আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। আল্লাদির দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন তাদের মধ্যে মানে মিলটা অনেক বেশি জমজমাট হয়ে যায়। মাসিপিসি গল্পের প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা কিন্তু একেবারে ক্লাসের প্রথমেই বলছি, বলো তো, কোশ্চেনটা সলভ করো তো। মাসিপিসি গল্পে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো তো? মাসিপিসি গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে উত্তর হচ্ছে কি, পূর্বাশা পত্রিকা, তাই না? এটা কোথায় আসে? ময়মনসিংহ বোর্ড 2024। মাসিপিসি গল্পে প্রকাশ পেয়েছে কি? নারীর বঞ্চনার চিত্র, তৎকালীন সমাজ ব্যবস্থা, প্রান্তিক মানুষের অসহায়ত্ব। তো এটার উত্তর হচ্ছে 3টা জিনিস এখানে প্রকাশ পেয়েছে। দেখো, নারীর লাঞ্ছনা, হ্যাঁ
আল্লাদিকে নির্যাতন করতো এবং ওই যে বুরুর রহমানের মেয়েকে নির্যাতন করছে। তৎকালীন সমাজ বাস্তবতা, হ্যাঁ তৎকালীন সমাজে যে পুরুষ কর্তৃক নারীকে যে নির্যাতন, সেটা প্রান্তিক মানুষের অসহায়ত্ব, অর্থাৎ একেবারে যারা হীন পর্যায়ে যারা মানুষ ছিল, দরিদ্র যারা মানুষ ছিল, যেমন মাসি পিসি, তারা কিন্তু সমাজের বিত্তবান কোনো মানুষ ছিল না, নিম্ন মানুষ ছিল। এই নিম্ন মানুষদের যে অবস্থা সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখো আমরা একটু দেখি, এটা আসলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। জীর্ণ বস্ত্র ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পেয়ারা বেগম নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। তাহলে দেখো পেয়ারা বেগম এখানে একটা মেয়েকে দেখে তার নাতনির কথা মনে পড়ে গেল। এখন বলো তো এই পেয়ারা বেগম আমাদের কোন ক্যারেক্টারের সাথে সম্পর্কিত? বুরুর রহমানের সাথে। বুরুর রহমান আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে গেল। তো দেখো আমাদের চট্টগ্রাম বোর্ডে কোশ্চেন আসছে, উদ্দীপকে পেয়ারা বেগমের সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের সমতা সৃষ্টি করেছে? সমতা দ্যাট মিনস কি, মিল সৃষ্টি করেছে। তাহলে উত্তর কি হবে বলো তো? রহমান, কৈলেশ, যোগু, বিপিন। তাহলে বিপিন বলে তো কোনো ক্যারেক্টার নাই, সো ডেফিনেটলি উত্তর হচ্ছে আমাদের রহমান। ওকে, আচ্ছা এরপর দেখো মাসি পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি? বাৎসল্য। বাৎসল্য শব্দের হচ্ছে স্নেহ, স্নেহ, ভালোবাসা, শোক। তো এটার উত্তর তিনটাই হয়, অর্থাৎ হারানোর যে শোক এটা, বুরুর রহমান তার মেয়েকে হারিয়েছে সেটা। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এই বাক্যে প্রকাশ পেয়েছে কি? সশস্ত্র প্রতিরোধ, বলিষ্ঠ প্রতিবাদ, মানবিক জীবন যুদ্ধ। উত্তর হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, অর্থাৎ বেঁচে থাকার জন্য তারা যে যুদ্ধ, সেই যুদ্ধ। মাসি পিসি গল্প আল্লাদির বাপে কি রোগে মারা যায়? এটা অলরেডি আমরা সলভ করছি, কুমিল্লা বোর্ড 2024 আসছে। উত্তর হচ্ছে কলেরা রোগে মারা যায়। ওকে, এরপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এটা লেখক পরিচিতি থেকে আসছে। দিবারাত্রির কাব্য কোন জাতীয় রচনা? এটা লেখক পরিচিতি থেকে আসছে। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা অলরেডি আমরা সলভ করছি, এটা আসছে দিনাজপুর বোর্ড 2024। উত্তর হচ্ছে কি? পোলের কাছে। তো যা পড়াইছি সবই বোর্ডে কোশ্চেন আসবে, জাস্ট লেখক পরিচিতিটা একটু ভালো করে পড়বা, মাঝে মধ্যে এখান থেকে একটা কোশ্চেন চলে আসে, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, সিম্পল, বুঝছো? তো এইভাবে পড়লে আর পড়া লাগবে না। তোমরা কি মাইন্ড করো? আমি মাঝে মধ্যে অনেক কথা মানে ইয়ে করে বলি, যেমন এই যে মাঝে মধ্যে নিজের প্রশংসা নিজে করি, এই সেই, এটা 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 আবার অনেক সিরিয়াসলি নিও না। একজন দেখি যে কালকে এটা সিরিয়াসলি নিয়ে পোস্ট দিয়ে দিছে যে আমি নাকি ক্লাসের খালি নিজের সুনাম নিজে করি। এটা কিছু হইলো বলো? তো খুব জ্বালায় আছি পোলাপাইন নিয়ে, খুব জ্বালা। আবার আমাদের যে একাডেমিক যে বাংলাবাজ কোর্স, তোমরা তো আর বাংলাবাজ কোর্সে ভর্তি হবে না, এখন বললে বলবা যে মার্কেটিং না, তোমরা তো আর অ্যাডমিশন হয়তো তোমাদেরকে আর পাবো, একাডেমিকে তো ভর্তি হবে। আমার বাংলাবাজ কোর্সে তোমরা যারা ছিলে, আমি বাংলাবাজ কোর্সে কি পরিমাণ সার্ভিস দিই, যেহেতু এটা আমার পার্সোনাল নিজের কোর্স, আমি কি পরিমাণ সার্ভিস দিই তোমরা কল্পনাও করতে পারবে না। যারা ছিলে তারা জানো। বাংলাবাজ 6.0 যেটা এখন 26 ব্যাচের জন্য চলতেছে, ওইটা মানে তুমি ওটার পিকচারগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে। প্র্যাকটিস বুক হাতে দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফগুলো এবার আউটস্ট্যান্ডিং পিডিএফ ওদেরকে দেওয়া হয়, মানে কোর্সের যেগুলো দেওয়া হয়। তা একজন দেখি যে কালকে একটা পোস্ট দিল, অ্যান্ড ওই পোস্টটা আমি দেখে যে একজন একটা পোস্ট দিল একটা গ্রুপে যে কোর্সের, আমাদের কোর্সের এই এটা পুরোটা ক্যাপশন পড়ে আমি দেখলাম যে এটা একদম ডাহা মিথ্যা কথা, যে আমাদের কোর্স নিয়ে প্রশ্ন তুলতেই পারে না কোনো স্টুডেন্ট। আমি তো জানি যে আমি আসলে কেমন পড়াই, আমি কেমন সার্ভিস দিই, ভালো পড়াই, সেই আলোচনা যদি বাদও রাখি, সার্ভিস নিয়ে যে প্রশ্নগুলো তুলছে ওটা হইতেই পারে না। তো এইরকম অনেকেই থাকে, অ্যান্ড এটা আসলে মানে এই অনলাইন ইয়েটা আস্তে আস্তে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। এটা ডেফিনেটলি এটা আমার কোনো স্টুডেন্ট করতেই পারে না, এটা কোনো স্টুডেন্টের করতে পারে না, এটা থার্ড পার্সন কোনো একজন মানুষ করছে, যেই করছে আমি জানি না কে করছে, বাট করছে। কিন্তু এগুলো করে তো আসলে কোনো লাভ নাই। ওখানে আমাদের যদি স্টুডেন্ট যারা, তারা তো জানে, এটা তো কেউ বিশ্বাস করবে। এখন তুমি আমার ক্লাস করো, ধরো আজকে তুমি আমার আমি আমার এই পাওয়ার প্লের কোর্সের আগে তুমি হয়তো জীবনে কোনোদিন আমার ক্লাসই করো নাই, বাট আমার ক্লাস করার পর অ্যাটলিস্ট আমার সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়েছে। এখন তোমার যদি কেউ যদি আমার সম্পর্কে এসে যদি বলে, তুমি সেটা বিশ্বাস করবা না। তো আমরা আমাদের জায়গা থেকে সবসময় সর্বোচ্চটা দিতে চাই। হ্যাঁ, কোনো শিক্ষক হয়তো ভালো পড়ান, কোনো শিক্ষক হয়তো তোমার কাছে মনে হয় যে সে খারাপ পড়ান, অ্যাকচুয়ালি খারাপ বলতে তুমি যার ক্লাস পছন্দ করো তার থেকে হয়তো, আমার ক্লাস তুমি পছন্দ করো, তার মানে এই না যে আরেকজন টিচার খারাপ পড়ায়, সে কিন্তু তার জায়গা থেকে ভালোটাই দেয়। আচ্ছা দিবে না কেন বলো? কোনো টিচার কি ক্লাসে এসে খারাপ পড়াইতে চায়? ডেফিনেটলি খারাপ পড়াবে। এক একজনের পড়ানোর ওয়েটা এক এক রকম। একটা বাগানে অনেক ফুল আছে, সকল ফুলের আলাদা আলাদা গ্রান আছে। তোমার কাছে হয়তো গোলাপ ফুলটা ভালো লাগতে পারে, আরেকজনের কাছে বেলি ফুলটা ভালো লাগতে পারে, আরেকজনের কাছে রজনীগন্ধা ফুলটা ভালো লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে তোমার কাছে গোলাপ ফুল ভালো লাগে বিদায় গোলাপ ফুলই ভালো, রজনীগন্ধা বেলি ফুল যার কাছে ভালো লাগে তার চয়েস ভালো না। ব্যাপারটা তো এরকম না। বলো আমি যদি প্রশ্ন করি তোমার ফেভারিট ফুল কি, তোমার প্রিয় ফুল কি, তুমি বলতে পারো আমার প্রিয় ফুল হতে পারে রজনীগন্ধা, কৃষ্ণচূড়া, হোয়াটএভার কিছু একটা হইতে পারে। তার মানে কিন্তু আমার ফুলটা হয়তো অন্যটা হইতে পারে, কিন্তু তাই বলে কি তুমি আমার চয়েসকে খারাপ বলতে পারবে? সব ফুলই তো ভালো। তো এটা মাথায় রাখবা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে। অ্যাটলিস্ট যারা শিক্ষক তারা হয়তো তুমি হয়তো তার কাছে পড়ো না, বাট সে কিন্তু আরেকজনের কাছে শিক্ষক। আমি মাঝে মধ্যে দেখি যে স্টুডেন্টরা আমার এত উপরে উঠায় যে আরেকজনকে ডাউন করে।
এটা উচিত না। দেখা যায় যার নিয়ে আমার সাথে ডাউন করেছে সে আমার বয়সে অনেক সিনিয়র, তাই তাকেও আমি সম্মান করি, তাই না? তো উপরে উঠানোর দরকার নেই, আবার কাউকে নিচে নামানোর দরকার নেই। তো মানবিকতা জিনিসটা আগে শিখতে হবে তোমাদেরকে। আমরা কি কখনো তোমাদেরকে, আজ আমি যে এতগুলো ক্লাস নিই, আমি কি কখনো কোনো টিচারকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করি? কেন করব? কেন করবো বলো? আমি যদি আরেকজন টিচারকে নিয়ে তো তোমার সাথে যদি কথা বলি যে এই টিচার এইটা, ওই টিচার বলছি কোনো দিন? বলি না। কারণ ওই টিচার তার মতো করে পড়াচ্ছে, যেই টিচার তিনি তার মতো করে পড়াচ্ছে। শোনো, তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটা পাবাই। আমি যদি 1000 পোলাপাইন পড়া 1000 পোলাপাইন আমার ভাগ্যে আছে, ওটা আমি পাবোই। কিন্তু আমি যদি আরেকজনের নামে যদি পরনিন্দা করি, আরেকজনকে যদি হেট করি, আরেকজনের নামে যদি কথা ছড়াই, আলটিমেট এই না যে আমার 1000 স্টুডেন্ট থেকে এটা 2000 স্টুডেন্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো পড়াশোনার আগে তোমাদেরকে ওই মানবিকতার জায়গাটা শিখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানবিকতা তোমার মধ্যে থাকতে হবে, তোমার মধ্যে থাকবে। ওই যে ফুলের যে উদাহরণটা দিলাম না, এই উদাহরণটা মনে রাখো, এই উদাহরণটা মনে রাখো। জীবনে এইগুলো ভালো করে ফলো করবা। অনেকে কি করে, কোর্স পাইরেসি করে, ক্লাস ইউটিউবে চলে যায়। কেন? তুমি ক্লাস ইউটিউবে দিয়ে তোমার কি লাভটা হয়েছে তুমি আমার বলো। তুমি তো টিচারদের বদদোয়া নিতেছো। আমি তো একজন না, আমার ক্লাস আমি জানি আমার এই ক্লাসটা সাজাইতে আমার কত সময় লাগছে। তোমার কাছে মনে হতে পারে এটা 1.5 ঘন্টার একটা ক্লাস, বাট এই 1.5 ঘন্টা ক্লাসের জন্য আমার পুরো লাইফের, আমার এই জীবনের আমি একটা সময় এটার পিছনে দিয়ে দিছি। আমি যে পড়াইলাম একটা গল্প, এত উদাহরণ, এত কাহিনী করে, এত ভংচং করে, এত রং মিশাই পড়াইলাম, এটার জন্য তো আমার লাইফে একটা বিশাল অংশ চলে গেছে। আমি যখন দেখতেছি ওই বিশাল অংশ আমার লাইফে, আমি রাত দিন না খাইটা আমি এই ক্লাস হয়তো এখন নিতেছি, হয়তো এই ক্লাসের দাম তুমি যদি হিসাব করো অনেক টাকা কোর্সের পার্সেন্টেজ হিসাবে, বাট এই ক্লাসটা কিন্তু আমি শুরু করছি 80 টাকা দিয়ে। আমি ক্লাসটা শুরু করছি যখন, তখন আমি 80 টাকা দিয়ে ক্লাস নিতাম। ওই যে 80 টাকা দিয়ে যে ক্লাস নিলাম, সেখান থেকে আমি অনেক কিছু পড়ছি। আমি দেখছি আমার স্টুডেন্টরা কি প্রশ্ন করে, কিভাবে পড়াইলে তাদেরকে সহজে বোঝানো যায়, আমি সেভাবে বুঝাইতে আজকের ক্লাসে এই জায়গায় আসছে। সেই জিনিসটা আমি যখন দেখি যে কেউ ফ্রিতে দিয়ে দিছে, তখন আমার মনে একটা কষ্ট লাগে। সেই কষ্টে আমি কি আল্লাহর কাছে দোয়া করে বলা লাগবো, নফল নামাজ করে বলা লাগবো যে আল্লাহ যে এই ক্লাসে এই করছে, আল্লাহ যে এই স্টুডেন্ট টাকা ছাড়া ক্লাস করছে আমার না জানে, আল্লাহ তুমি তারা ধ্বংস করে দাও, এটা বলবো? কিন্তু মন থেকে তো ওই জিনিসটা চলে আসে। তা আমার মতো এরকম অনেকের, আমি কয় বছর ধরে পড়াই এখানে, তোমাদের যারা আরো আমাদের ভাইরা যারা পড়াই, তোমাদের সৈকত আব্দুল্লাহ ভাই পড়ায়, আরো অনেক কাব্য ভাই পড়ায়, সবাই যারা পড়াইছে তারা তো আমার থেকে আরো অনেক বেশি সিনিয়র, তারা আমার থেকে আরো অনেক বেশি পড়াচ্ছে। তাহলে তুমি বুঝো তাদের লাইফে তো আরো বেশি অংশ তারা এটার পিছনে দিচ্ছে। তাহলে তুমি কেন এই কাজ করো? তো তুমি এই কাজ করো, তোমার কোনো লাভ আছে বলো? কোনো লাভ আছে? একটা কোর্সের দাম কত টাকা বলো? একটা কোর্সের দাম কত টাকা? ইন্টারে যে পড়তেছে না, বাপ মা পড়াইতেছে না, অনলাইন কোর্স করতে আসলে কেন এই কাজগুলো করো? অথচ অনলাইন কোর্সে কি কোনো টিচার বলতে পারবা যে খারাপ? হ্যাঁ, অনেক প্ল্যাটফর্মের অনেক বেশি স্টুডেন্ট, কারো একটু কম স্টুডেন্ট, বাট সবাই তো সবার জায়গা থেকে চেষ্টা করে। আমাদের অনেক ভুল ত্রুটি হয়। আমরা চাইলে, ওই যে গতকাল আগের ক্লাস আমি অসুস্থ ছিলাম, আমি ক্লাস নিতে পারি নাই, ডেফিনেটলি এটা আমার ফল্ট, বাট আমরা তো মানুষ। তুমি কি সবগুলো ক্লাস করতে পারো? পারো না। সবার টুকটাক ভুল ত্রুটি থাকবেই, তাই না? তো সেটা তো থাকবেই, মানুষ হিসাবে সেটা থাকবেই। কিন্তু তোমরা যে কাজগুলো করো এটা খুবই হীন পরিচয়ের। পড়াশোনা করে কিছু হবে না। পড়াশোনা করলে তুমি জীবনে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, মিলিয়নিয়ার হয়ে যাবে, অনেক বড় মানে সরকারি কর্মকর্তা হয়ে যাবে, বিসিএস ক্যাডার হয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। ভালো মানুষ হওয়া লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন একটা সময় গিয়ে অনেক বেশি পড়াশোনা করতেছি আমার একটা ড্রিমের জন্য, তখন আমার আম্মা আমার ওই জিনিসটা যখন অ্যাচিভ হয় না, তখন আমার আম্মা আমার বললো যে জীবনে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে ভালো মানুষ হওয়া খুব খুব গুরুত্বপূর্ণ। এটা তুমি একটা সময় এসে তুমি ফিল করবা। আমাদের জীবনে আমার একটা সময় ছিল যখন আমার বয়স আরো কম ছিল, এখন তো মোটামুটি এখনো বয়স কম, আরেকটা যখন আরো অনেক বেশি বয়স যখন কম ছিল, তখন আমার লাইফে আমি টাকা ছাড়া কিছুই বুঝতাম না। দিনটা 24 ঘন্টা খালি টাকার পিছনে ঘুরতাম। এখন ওই টাকার পিছনে আর ঘুরি না। আল্লাহ যা দিছে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি চাওয়াটাও মনে হচ্ছে যে মানে নিজের যে শুকরিয়া আদায় করার যে জায়গাটা থেকে। দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি, খুবই দুঃখিত, একটু সময় নিচ্ছি, আমি আসলে কখনো ক্লাসে আসলে মানে পড়ার বাইরে আসলে ওরকম কথাবার্তা বলি না, মানে পড়ার ভেতরের প্রাসঙ্গিক কথাবার্তাই বলি, বাট বাইরে বলি না। দুঃখিত, এখন বলতেছি। দুঃখিত তোমাদের, যাদের ক্লাস শেষ, যাদের মন চায় তারা চলে যাও, যারা থাকতে চায় তারা থাকো। তো কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম ভুলে গেলাম। ও যে ভালো মানুষ হওয়া, ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওইটা হওয়ার জন্য চেষ্টা করো। ভালো মানুষ, তুমি যদি ভালো মানুষ হও তাহলে অনেক কিছু হইতে পারবে। ভালো মানুষ হও। হ্যাঁ, আমাদের সবার মধ্যে আমি যে তোমাকে এই মোটিভেশন দিতেছি, আমি যে তোমাকে এই কথা বলছি, আমি যে অনেক বেশি ভালো মানুষ, আমার অনেক দোষ গুণ, অনেক গুণা, অনেক ত্রুটি আছে, আমি সেটা ভালো জানি, তুমি সেটা জানো না। আমি কি ধোয়া তুলসী পাতা? ডেফিনেটলি না। কেউ বলতে পারবে কেউ ধোয়া তুলসী, সবার দোষ গুণ থাকে,
তুমি মানুষ, তোমার যেমন দোষগুণ থাকে, আমি মানুষ, আমারও দোষগুণ থাকবে, এটা সবারই আছে, সমস্যা নাই। তো থাকবে, কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে, তাই না? আমাকে তো চেষ্টা করতে হবে সেই জায়গায়। তুমি যদি ভালো মানুষ হও তাহলে তুমি একজন ভালো শিক্ষক হতে পারবা। তুমি যদি ভালো মানুষ হও, তুমি যখন বাবা হবা তখন তুমি একজন ভালো বাবা হতে পারবা। তুমি যদি ভালো মানুষ হও, তুমি একজন ভালো মা হতে পারবা। তুমি যদি ভালো মানুষ হও, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো খালা হইতে পারবা, ভালো মামা হইতে পারবা, ভালো আঙ্কেল হইতে পারবা, ভালো দুলাভাই হইতে পারবা, অনেক কিছু তুমি ভালো হইতে পারবা। দেখো, তুমি জাস্ট ভালো মানুষ, এই একটা জিনিসের কারণে তুমি সব কিছু, তুমি দেশের ভালো নাগরিক হইতে পারবা, তুমি সমাজের একজন ভালো মানুষ হইতে পারবা, তুমি পরিবারের একজন ভালো মানুষ হইতে পারবা। জাস্ট ভালো মানুষ হইলেই হইল। আমি বলছি না যে ভালো মানুষ হওয়ার ডেফিনেশন কি, এটা আলাদা বিষয়, বাট নিজের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস প্রতিদিন নিজেকে একটু একটু করে পরিবর্তন করো। একদম ধরে যে তুমি সুফি হয়ে যাবে এটা না, আস্তে আস্তে চেঞ্জ করো। এখনো তোমাদের বয়স কম, এখন যে অভ্যাসগুলো করবে অভ্যাসগুলো কাজে লাগবে। এখন কেউ যদি সিগারেট খায় সারা জীবন সে সিগারেট ছাড়তে পারবে না। এখন কেউ যদি মেয়েতে যদি আসক্ত হয়ে যায়, একাধিক প্রেম করে, সে সারা জীবন চাইলেও প্রেম, তার সুন্দরী বউ, একদম দুনিয়ার সবচেয়ে সুন্দরী বউ বিয়ে করার পরে সে পরকীয়া করবে। এটা এখন থেকে যে অভ্যাসটা করবো, ওই অভ্যাসটাই তোমার মধ্যে হবে। তোমাদের এখন তো বয়স কম, এখন থেকে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করে, ও সারা জীবন নামাজ পড়বে। এখন থেকে কেউ যদি তাহাজ্জুদের প্র্যাকটিস করে, ও তাহাজ্জুদের। এখন থেকে কেউ যদি মদ খায়, সে সারা জীবন মদ খাবে। এখনকার লাইফটা তোমাদের খুব ইমার্জেন্সি, খুব গুরুত্বপূর্ণ। এখন তুমি কি অভ্যাস করতেছো, তো ভালো অভ্যাসগুলো করার জন্য চেষ্টা করো। ভালো মানুষ হও, ভালো কাজ করো। খুবই দুঃখিত যে তোমাদের সময় নিলাম। তোমাদেরকে আমি আবার বলতেছি, এই কাজগুলো কেউ করিও না। আমি জানি তোমরা অনেকে হয়তো করেছো, বাট নিজের হয়তো অজান্তেই করেছো, বাট এটা থেকে বের হয়ে আসো। শিক্ষকতার যায় মানে একজন শিক্ষকের সাথে কখনো আসলে এটা প্রতারণাটা আসলে করা হয় না। এটা একটা আধ্যাত্মিক বিষয়, এটা একটা রুহানিয়তের বিষয়। এই আধ্যাত্মিক বিষয়টা তোমরা যদি আসলে কেউ যদি ছুটে যাও, যদি পড়ে যাও, জীবন অনেক বড় অনেক কিছু করতে পারবে। এই 2000-5000 টাকা এগুলো কোনো টাকাই না। একটা সময় গেলে অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। বাট এই অল্প টাকা বাঁচানোর জন্য প্রতারণা করতে গিয়ে যদি নিজের একটা সুন্দর কেরিয়ারটাই যদি হারিয়ে ফেলো, তাহলে তো বুঝতেছো যে আসলে ভবিষ্যৎটা অনেক বেশি অন্ধকার। তো খেয়াল রাখবা এগুলো, হ্যাঁ, এগুলো খেয়াল রাখবা। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো, এবং আমার জন্য দোয়া করো। সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অ্যান্ড ভুল কিছু বলে থাকলে মাফ করে দিও, দুঃখিত। ঠিক আছে, আল্লাহ হাফেজ।